এক্সট্রা হচ্ছে আমাদের বা একটু আগায় রাখা যেতে আমাদের হলো আমরা লাস্ট ক্লাসটাতে একটু আমরা আমাদের হচ্ছে আমাদের যেটা বলছিলাম যে আমাদের মানে লাস্ট ক্লাস বলতে এই উইকে তো আমাদের ক্লাস আছে, ক্লাসগুলো যাতে আমরা একটু ফ্লেক্সিবিলি করতে পারি। তো এটার জন্য টপিক গুলো আরো একটু ডিটেল বোঝানোর জন্য আজকে ক্লাসটা না, আর কোনো রিজন নাই। তো আজকে যেহেতু দুইটা সেকশনকে আমি মার্চ করে ক্লাসটা নিচ্ছি, এই কারণে আমি কমন টপিক যেটা দুই সেকশনে পড়ানো হয়নি সেটা হচ্ছে ফলো করব। তার আগে দেখবেন যে আমরা চ্যাপ্টার 4-এ ছিলাম, আমরা চ্যাপ্টার 4-এর ডিমান্ড এন্ড সাপ্লাই এই পোর্শনটাতে ছিলাম। B1 আমি এখানে কনফিউজড হয়ে যাই, যাই হোক যাদের ক্লাস আমি ওয়েডনেসডে তে নিয়েছি ইন পার্সন তাদের হচ্ছে গিয়ে জাস্ট আমি ডিমান্ডটা স্টার্ট করেছিলাম। আর কালকে যাদের ক্লাস আমি অনলাইনে নিয়েছি, সরি থার্সডে তে যাদের ক্লাস অনলাইনে নিয়েছি, আপনাদের হচ্ছে কি অলরেডি ডিমান্ড পোর্শনটা কমপ্লিট। মানে যদি নাও বুঝি আমি একটু ক্লিয়ার করছি। চ্যাপ্টার 4 আমরা দুইটা টপিক পড়ার কথা, একটা প্রথম হচ্ছে মার্কেট, মার্কেট সবাইকেই পড়িয়েছি দুইটা সেকশনেই। বাট ডিমান্ড এন্ড সাপ্লাই এই পোর্শন দুটো যেটা হয়েছে যে এই দুটো পোর্শনে আমাদের হলো কমন নাই। কমন বলতে বুঝাচ্ছি যে একটা ক্লাসে আমি ডিমান্ড শেষ করেছি আর একটা ক্লাসে শেষ করতে পারি, ওই ক্লাসটা আপনাদের মানডেতে হবে। এটা শেষ না করার রিজন এটা, একটা ক্লাস আপনারা ওদের থেকে পরে শুরু হয়েছে এইটাই। তো যেহেতু ওটা পরে আছে, সো ডিমান্ডটা কমন হবে না দুইজনের জন্য। তো এই কারণে আমি এটার পরের টপিক যেটা দুইজনকে একই সাথে আমি শুরু করতে পারবো, দ্যাট ইজ সাপ্লাই। তো আমরা ওটাতে চলে যাবো, চ্যাপ্টার 6 চলে আসছে পরে। তো সাপ্লাই যে পার্টটা আছে আমরা হচ্ছে গিয়ে সাপ্লাই চলে যাব। সাপ্লাই আমাদের যেটা হবে যে আমরা এখানে হলো আপনার আজকে আমরা সাপ্লাই চলে যাচ্ছি, দেখা বইয়ে যখন জানি তখন আচ্ছা সাপ্লাই চলে যাবো। তো বইয়ের সাপ্লাইটা হচ্ছে পেজ নাম্বার 73 তে দেওয়া আছে, বা সাপ্লাই চ্যাপ্টার 4 এর 3 নাম্বার সেগমেন্ট হচ্ছে সাপ্লাই, এই জন্য 4.3 দেওয়া। এখানে হচ্ছে আমার সাপ্লাইটা সম্পর্কে আলোচনা করা আছে। তো সাপ্লাই আমরা কি পড়বো, আমরা আজকে পড়বো যে হোয়াট ইজ সাপ্লাই, দেন দের ইজ এ ল অফ সাপ্লাই, সাপ্লাই লটা কি হতে পারে মানে রুলসটা কি হতে পারে সেটা। তারপরে পড়বো হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল সাপ্লাই কি হতে পারে, মার্কেট সাপ্লাই কি হতে পারে সেটা বুঝবো। দেন দেখবো যে সাপ্লাই যাই বলি না কেন সাপ্লাই চেঞ্জ হতে পারে, বাড়তে পারে কমতে পারে, এরকম একটা সিচুয়েশন হতে পারে। তো সেই ক্ষেত্রে সাপ্লাইটা আমাদের হচ্ছে সাপ্লাইটা যেটা হচ্ছে যে কোনো একটা কারণে আমরা দেখবো যে সাপ্লাইটা চেঞ্জ হতে পারে, জাস্ট লাইক ডিমান্ড। যারা একটু ডিমান্ড করে আছেন আমরা ডিমান্ডে দেখেছিলাম যে কিছু একটা কারণে আমাদের ডিমান্ড প্রাইসের সাথে রিলেটেড না হয়ে অন্য রিজন গুলোকে যখন আমরা কনসিডার করছিলাম তখন ডিমান্ড চেঞ্জ হচ্ছিল, বাড়ছিল কমছিল সেম প্রাইসে। ঠিক একইভাবে সাপ্লাই ক্ষেত্রে আমরা কিছু রিজন পাবো ফর হুইচ আমাদের সাপ্লাই দেখা যাবে যে সেম প্রাইসে বাড়তে পারে বা কমতে পারে। And just like the demand, supply তো আমার একটা খুব পছন্দের কমন প্রশ্ন আছে, সেটা হচ্ছে গিয়ে যে এই যে সাপ্লাইয়ের রিজন গুলো দিয়ে প্রশ্ন করা যায় কেন এই কারণে সাপ্লাই চেঞ্জ হয়, এই জায়গাটাতে আমরা যাবো। তো এই গেল হচ্ছে কি মোটামুটি বইয়ের অংশ আমরা যেখান থেকে পড়বো। তারপর আমি যারা বই তো অবশ্যই পারচেস করব আমরা বা প্রিন্ট করে নিব জায়গাগুলো। তো আমরা চ্যাপ্টার 4-এর 4.3 সেগমেন্টটা দিয়ে স্টাডি করা শুরু করবো, দ্যাট ইজ সাপ্লাই। সাপ্লাইয়ের পর আমরা সাপ্লাই কার্ভটা দেখবো হুইচ ইজ ফিগার 5। আবারও বলে দিচ্ছি, আচ্ছা আমি রেকর্ডিং অন করেছি, রেকর্ডিং অন আছে। আমি যখন স্লাইড শেয়ার করে রেকর্ডিং দেখা যায় না, অন আছে রেকর্ডিং? Yes, ma'am, on আছে। জি ম্যাম, Yes, রেকর্ডিং ma'am. হচ্ছে ম্যাম। ম্যাম হচ্ছে ম্যাম, ইয়েস ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা যেটা হবে যে এই যে ফিগার 5 যেটা, এটা রেকর্ডিং ও শুনে নিবেন এজন্যই বলছি বারবার। ফিগার 5 যেটা সেটা আমার সাপ্লাই কার্ভের ছবি দেওয়া আছে, এটা আমরা আজকে আঁকবো ইনশাআল্লাহ। দেন ইন্ডিভিজুয়াল সাপ্লাই মার্কেট সাপ্লাই এটা জাস্ট বুঝবো, এটা থেকে আমরা প্রশ্ন করি না। কিন্তু এরপরে আবার ফিগার 7 যেটা, যেখানে আমার শিফট ইন সাপ্লাই কার্ভ সেটা সম্পর্কে আলোচনা আছে, তো ওই জায়গাটাতে আমরা দেখবো। এই মোটামুটি হচ্ছে যে আমাদের সাপ্লাই কার্ভ রিলেটেড স্টাডি গুলো যেটাতে আমরা হচ্ছে গিয়ে আজকে পড়বো। আমি এই স্লাইডটাও শেয়ার করেছি, আমার যদিও স্লাইড আমি শেয়ার করবো না বলেছিলাম এই চ্যাপ্টারে, এটা জাস্ট আমার ক্লাস নেওয়ার জন্য বেসিক স্লাইড। প্লিজ আমি বারবার বলছি এই স্লাইডটা থেকে পড়েন না, এটা জাস্ট হচ্ছে সিকোয়েন্সটা দেখার জন্য দেখতে পারেন যে আমি কি কি পড়িয়েছি, কিন্তু স্লাইডটা থেকে প্লিজ পড়েন না। স্লাইডের ইনফরমেশন একদমই বেসিক ইনফরমেশন, এই চ্যাপ্টারের জন্য পুরোটা আমরা বই থেকে পড়বো। তো আমরা অলরেডি ডিমান্ড আমি একটা সেকশনে শেষ করেছি, সেকশন B1 এর মোস্ট প্রবাবলি ডিমান্ড শেষ হয়নি, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। আমরা ইনশাআল্লাহ B1 না B2, B2 ডিমান্ড শেষ হয়নি, আমি ইনশাআল্লাহ একটা মানডে ক্লাসে আমরা ডিমান্ডটা পড়বো।
আপাতত আমরা এখন হচ্ছে গিয়ে সাপ্লাই পড়ছি। তো এখানে টপিক গুলো কন্টিনিউয়াসলি দেওয়া আছে যে আমি কোন কোন টপিক ফলো করছি, বাট ইট ডাজেন্ট মিন যে এই সাপ্লাইয়ের আমি মানে আমি এইখানে স্লাইডে যা যা পড়ো হুবহু এই কথাটা লিখবো, এটাই বলতে চাচ্ছিলাম। আমরা এখানে যেটা করব যে আমরা আমাদের আমরা আমাদের বুঝে আমরা সেই অনুযায়ী হচ্ছে এখন জুমে একটা খুব সুন্দর ফিচার আছে যে স্পটলাইটটাও নিজের ইচ্ছা মতো কালার দেওয়া আছে। যেমন আমি এখন সাপ্লাইটাকে গ্রিন গ্রিন লাগাই, যেটা আমি গ্রিন কালার দিলাম, একটু আগে ডিমান্ড দেখাচ্ছিলাম ব্লু কালার। আচ্ছা, তো সাপ্লাই আসার আগে একটু একটা কনসেপ্ট চিন্তা করে আপনি এখন একটু নিজে নিজে চিন্তা করেন যে ইউ আর এ প্রডিউসার। প্রডিউসার কিরকম, যে আপনি প্রোডাক্ট তৈরি করেন। হ্যাঁ, এরকম একটা নিজেকে একটা একটা সিচুয়েশনে চিন্তা করেন। যদি আমরা অ্যাজ এ কনজিউমার নিজেকে থিঙ্ক করতে সবসময় পছন্দ করি, যেটা আমরা কনজিউমার হিসেবেই সবসময় বিহেভ করে থাকি, সো এই জন্য আমাদের জন্য এটা থিঙ্ক করাটা ইজিয়ার। বাট এখন নিজেকে একটু থিঙ্ক করেন যে ইউ আর এ প্রডিউসার। প্রডিউসার মানে হচ্ছে যে আমি প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছি এখানে। এরকম একটা সিচুয়েশন চিন্তা করেন যে আপনি একজন বিজনেসম্যান বা আপনি একজন অন্টারপ্রেনার, এভাবে নিজেকে একটু রিথিঙ্ক করেন। আপনি যখন একজন বিজনেসম্যান বা একজন অন্টারপ্রেনার, আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে গিয়ে আপনি প্রোডাক্ট সেল করতে যাবেন, হ্যাঁ, সাপ্লাই দিতে ডেলিভারি দিতে যাবেন, যেভাবে চিন্তা করেন। তা আমি ধরলাম আপনি হচ্ছেন একজন আইসক্রিম প্রডিউসার, আপনার ফ্যাক্টরিতে আইসক্রিম, আপনার একটা ফ্যাক্টরি আছে, সেখানে আইসক্রিম তৈরি হয়। এখন দেখেন আপনার আইসক্রিম তৈরি করার ইচ্ছা ছিল, কথাটা আগে একটু ভালো করে বুঝেন। আইসক্রিম তৈরি করার ইচ্ছা ছিল, এবং আইসক্রিম তৈরি করার মতো আপনি এনাফ নলেজ আছে বিধায় তো আপনি একটা আইসক্রিম ফ্যাক্টরি দিতে পেরেছেন, তাই না? তাই তো আপনি সেল করছেন। এখন যদি আপনি মনে করেন যে আপনি আইসক্রিম ফ্যাক্টরি দিবেন না, আপনি আইসক্রিম সেল করবেন না, আপনার কিন্তু এটা সাপ্লাই হবে না, সাপ্লাই দিতে পারবেন আইসক্রিম। Same goes for me. For example, in this class, I'm the supplier. Now, today I have enough willingness, ইচ্ছা আছে বুঝছেন, টু টেক দ্য ক্লাস। দেখেন আজকে কিন্তু আমার বেসিকলি টেকনিক্যাল কারণে আজকে আমার কোনো ক্লাস নেওয়ার কথা না। আজকে আপনাদের ইন পার্সন ক্লাস হলে হতো, অনলাইনে কোনো ক্লাস নেওয়ার আমাকে ইউনিভার্সিটি থেকে শিডিউল কোনো নোটিশ নাই আমার কাছে। কিন্তু আমি মনে করেছি যে আমার ফর দ্য বেটারমেন্ট অফ মাই স্টুডেন্টস আই নিড টু টেক অ্যান এক্সট্রা ক্লাস। এই যে আমার এক্সট্রা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, প্রথমে আসলাম ইচ্ছা আছে, এবার আসেন অ্যাবিলিটি। অ্যাবিলিটিটা কি বলছি, যে আমার ক্লাস নেওয়ার কিন্তু অ্যাবিলিটিও আছে। এখন অ্যাবিলিটি অনেক ভাবে ডিফাইন হয়। ফার্স্ট অফ অল আমি ক্লাসটা নিতে পারছি, দ্যাট মিনস আই হ্যাভ দ্য এনাফ নলেজ। সেকেন্ড, মেবি আই এম মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিট টু টেক দ্য ক্লাস। তো দুইটাই কিন্তু অ্যাবিলিটি থেকে আসে। তো যখন এই দুটো মিট আপ হচ্ছে তখন কি আমি ক্লাসটা নিতে পারছি না, মানে সাপ্লাইটা দিতে পারছি না। তো এই জন্যই ডিমান্ডের মতনই সাপ্লাই হতে গেলেও আমার দুটো পয়েন্ট ফুলফিল করে আসতে হবে, একটু লিখবো আমরা অবশ্যই। একটা হচ্ছে উইলিং, আর উইলিংনেস টু বলতে পারেন, আমি উইলিংনেসই লিখলাম, উইলিংনেস টু সেল। অর্থাৎ আমার বিক্রি করার ইচ্ছা থাকতে হবে, বা আমি যেটাকে আজকে বললাম যে আমার ক্লাস নেওয়ার ইচ্ছে থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে যে আমি এটা সেল করব বা এটা করব। অ্যান্ড অ্যাবিলিটি টু সেল, অ্যাবিলিটি টু প্রডিউস, অ্যাবিলিটি টু সেল না দিয়ে এখানে তো এই ওয়ার্ডটা আমার পছন্দ হয় নাই। অ্যাবিলিটি টু প্রডিউস, উইলিংনেস টু সেল অ্যান্ড অ্যাবিলিটি টু প্রডিউস, এই দুটা পয়েন্ট আমার যখন ফুলফিল হচ্ছে, অ্যাবিলিটি টু প্রডিউস, এই দুটো পয়েন্ট যখন আমার ফুলফিল হচ্ছে, তখন দেখেন এটাকে কিন্তু আমরা বলছি যে সাপ্লাই। তাহলে দুইটা পয়েন্ট আমার যখন ফুলফিল হবে, একটা হচ্ছে বললাম যে উইলিংনেস, আর একটাকে বললাম হচ্ছে গিয়ে অ্যাবিলিটি। উইলিংনেস এবং অ্যাবিলিটি এই দুইটা হচ্ছে গিয়ে আমাদের একসাথে যখন আমরা মিট আপ করছি, দেন ইট উইল বি কল সাপ্লাই। তাহলে আসেন একদম সিম্পল একটা এক্সাম্পল দেই, এখন এটা লিখে ফেলবেন। সেটা হচ্ছে লেটস কনসিডার এ ফার্মার। এখন একটা ফার্মারের দেখা গেল যে ফার্মারটা হচ্ছে আপনার ইয়া করছে, ওটাকে কি বলে, যে আপনার হলো সে কি তৈরি করছে ফার্মারটা, বলেন আপনার একটা এক্সাম্পল দেন, ফার্মার কি তৈরি করতে পারে? রাইস। রাইস তৈরি করছে, আচ্ছা। তাহলে একটা ফার্মার রাইস প্রোডাকশনে যাচ্ছে। তাহলে ওই ফার্মারটা যদি রাইস প্রোডাকশনে গেল, আমি ধরলাম যে ও
মার্কেটে এখন রাইসের প্রাইস হচ্ছে, জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি, 10 টাকা পার কেজি। তখন ফার্মার চিন্তা করলো 10 টাকা পার কেজিতে রাইস কেনার থেকে আমার ফ্যামিলির জন্য রেখে দেওয়া ভালো, আমার ফ্যামিলি এটা কনজিউম করতে পারবে। তখন কিন্তু এটাকে আমরা ডিম্যান্ড বলতে, সাপ্লাই বলতে পারবো না। কিন্তু ফার্মারটা চিন্তা করলো যে ঠিক আছে, রাইসের দাম হচ্ছে, ধরলাম যে 10 টাকা থেকে বেড়ে আপনার 100 টাকা হয়ে গেল, তখন ফার্মার চিন্তা করলো যে না, এই টাকায় আমার রাইসটা সেল করলে আমার বেশ ভালো প্রফিট হবে। ফার্মার দামে বিক্রি করলে আমার হচ্ছে প্রফিটও হয়, প্লাস হচ্ছে গিয়ে আমার এটাকে কি বলে, যে আমি একটা বেটার একটা ফিলও করি, এরকমও হয়। আমার মানে ইচ্ছেও আছে, আবার ফার্মার রাইসটা তৈরি করার মতো অ্যাবিলিটিও রাখে। তখন ওই ফার্মারের ওই রাইস সেলটাকে আমরা বলবো সাপ্লাই। যেমন আমি আমার কথাই বলছিলাম যে আমার ইচ্ছে আছে আজকে ক্লাস নেওয়ার, এবং আজকে ক্লাস নেওয়ার মতো অ্যাবিলিটি আছে, তখন আমি এটাকে বলবো সাপ্লাই। এখন ফার্মার দেখলো বাজারে সুগার ক্যানের দাম অনেক বেশি, সুগার ক্যান মিনস আখের দাম অনেক বেশি, তো সুগার ক্যানের দাম অনেক বেশি, কিন্তু সে তো সুগার ক্যান তৈরি করে নাই, তো সে এটা সাপ্লাই দিতে, সেলই করতে পারে, সাপ্লাই দিতে পারে, তো এটা কিন্তু ওনার জন্য সাপ্লাই হবে না। কিন্তু উনি দেখলো যে বাজারে রাইসের দাম কম, উনি রাইস প্রোডাকশনে গিয়েছে, কিন্তু উনি রাইস সেল করতে চাচ্ছেন না যেহেতু দাম কম, তাহলে এটাও সাপ্লাই হবে না। বাট যে প্রাইসটা হলো সেই প্রাইসে সে সেল করতে চাচ্ছে, যখন এই ইন্টারেস্টটা একসাথে আসবে তখন এটাকে আমরা সাপ্লাই বলবো। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, আমি সেটাই এখন বলতে চাচ্ছিলাম, যে কি ডেফিনেশনটা এইভাবে দিয়েছে, বলছে যে সাপ্লাই কি, যে বলছে সাপ্লাই is the different quantities of goods and services, কি বলছে, that producers are willing to sell and ability to, এই ability to sell না লিখে আমি এটাকে বললাম যে ability to produce লিখবো, willing to sell and ability to produce is called ability to produce at different prices, it's called the supply। আমার হাতে কি থাকছে, যে আমার হাতে আপনার আহ ইচ্ছেও আছে, আবার আমি প্রোডাক্টটা তৈরিও করতে পারি, তখন এই যে ডিফারেন্ট ডিফারেন্ট যে প্রোডাক্ট গুলো আমি সাপ্লাই দেবো, দ্যাটস, লেটস সে আমি আজকে মাইক্রো ইকোনমিক্স ক্লাসও নিতে ইচ্ছা পোষণ করেছি, আমি ম্যাথ ক্লাস নিতেও ইচ্ছা পোষণ করেছি, আমি একটা ধরলাম কম্পারেটিভ একটা কোর্স আমি নিয়ে ওটা নিতে আমি ইচ্ছা পোষণ করছি। এই যে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট কোর্স আজকে আমি নিতে ইচ্ছা পোষণ করলাম, এবং নেওয়ার মতো আমার অ্যাবিলিটি আছে, মানে ধরেন আমি এনাফ আমার টাইম আছে, আমি ফ্রি আছি, তো এই তখন এই জিনিসটাকে আমি বলবো সাপ্লাই। একজন ফার্মার এট এ টাইম কিছু রাইস প্রোডাকশন করলো, কিছু জুট প্রোডাকশনও করলো, আবার কিছু ভেজিটেবলও প্রোডাকশন করলো, দেন সে এর মধ্যে থেকে জুট আর ভেজিটেবল গুলো সেল করে দিল মার্কেটে, ওই প্রাইসে তার পছন্দ হলো, তার এই যে জুট এবং ভেজিটেবলের মধ্যে যতটুকু সে সেল করলো, দ্যাট উড বি হিজ সাপ্লাই। এটাই আমরা সবসময় মাথায় রাখবো। তাহলে আমরা এই দুইটা পয়েন্ট একটু লিখে নিই, যে উইলিং টু সেল এন্ড অ্যাবিলিটি টু প্রডিউস। আচ্ছা, নেক্সট জায়গায় আমরা চলে যাই। তো নেক্সট আমরা যেটা কথা বলছিলাম, যে তাহলে সাপ্লাই তো আমরা বুঝে গেলাম, এরপরে কথা হচ্ছে কি সাপ্লাই কার্ভটা দেখতে কেমন। আমরা যদি এখানে দেখে ফেলছি যে সাপ্লাই কার্ভ ইজ এ আপওয়ার্ড স্লোপিং কার্ভ, বাট আপওয়ার্ড স্লোপিং হলে কি হয় এটাও আমরা জানি, ছবিটা আমরা আঁকবো। আপওয়ার্ড স্লোপিং হওয়ার আগে তাহলে আমরা আরেকবার একটা জিনিস একটু মাথায় নিই, সেটা হচ্ছে যে আপওয়ার্ড স্লোপিং মানে কি, আপওয়ার্ড স্লোপিং মানে পজিটিভ রিলেশনশিপ থাকবে, যেই ভেরিয়েবল ইউজ করি না কেন তার সাথে একটা পজিটিভ রিলেশনশিপ থাকবে, মানে এখানে আমাদের ব্রেকআপ হয়নি, এখানে আমাদের কি হয়েছে, আমাদের এখানে প্যাচ আপ হয়েছে, এখানে নতুন নতুন প্রেম হয়েছে, এরকম একটা সিচুয়েশন। আচ্ছা, একটু চিন্তা করে দেখেন তো, অ্যাজ এ প্রডিউসার আমরা কি করি, মানে আমি যখন বিজনেস করি, আমার দাম বাড়লে আমরা একটু বেশি বেশি প্রোডাক্ট সেল করতে চাই না, কারণে যে দাম বেড়ে যায় আমরা একটু বেশি সেল করতে চাই না। দেখেন তো, চিন্তা করেন, নিজেই চিন্তা করেন, যে ধরেন আপনি যে প্রোডাক্টটা সেল করতেন সেটার দাম যা ছিল তার ডাবল হয়ে গেল, আপনার মনে হবে না বেশি বেশি সেল করি প্রফিট হবে? মনে হয় কি না, নাকি মনে হয় না? জি মনে ম্যাম, হয়। মনে হয়। আবার ধরেন দাম কমলে তখন কিন্তু মনে হয় দূর, লস হয়ে যাচ্ছে, তাহলে একটু কম সেল করি, যখন আবার দাম বাড়বে তখন আমরা বেশি বিক্রি করব। তো অ্যাজ এ প্রডিউসার, যে বললাম যে প্রডিউসার হিসেবে টেন্ডেন্সিটা মানে মিট আপ করাটা একটু ডিফিকাল্ট, ধরাটা একটু difficult। সেই অনুযায়ী বলছি, অ্যাজ এ প্রডিউসার আমরা কি করি, যে আমরা হচ্ছে যখন দাম বাড়ে তখন আমরা জিনিসপত্র বেশি হচ্ছে গিয়ে কিনতে থাকি, মানে বেশি হচ্ছে গিয়ে সাপ্লাই দিতে চাই, আর যখন দাম কমে তখন জিনিসপত্র হচ্ছে কম সাপ্লাই দিতে চাই। আচ্ছা, আমি এখন একটা ছবি আঁকছি, তো আগের মতোই এক্স এক্সিসে আমি
হচ্ছে একটা এক্স এক্সিস ওয়াই এক্সিস ড্র করলাম, এবং দেখেন আমি একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ আঁকলাম, উপরের দিকে নিচ্ছে এরকম একটা কার্ভ আঁকলাম। এরপরে কি করলাম, এই পয়েন্টটা থেকে আমি কিছু এখান থেকে কিছু র্যান্ডম পয়েন্ট নেব, এবং আগের মতনই আমি বলেছি যে আগে পয়েন্টটাকে ইন্ডিকেট করি আমরা, তারপরে হচ্ছে সেখান থেকে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর ইনফরমেশন গুলো নিতে থাকি। ইনফরমেশন গুলো নিতে থাকে, সো আমি এখানে এটা নাম দিলাম আমরা। আগে ডিমান্ডের ক্ষেত্রে দেখবেন যে কোয়ান্টিটি ডিমান্ড লিখেছি, বাট এখানে আমরা লিখবো যে কোয়ান্টিটি সাপ্লাই। কোয়ান্টিটি দিক দুইটাতে কোয়ান্টিটি দেখায়, কিন্তু একটাতে ডিমান্ড দেখায় আর একটাতে সাপ্লাই দেয়, সাপ্লাই কার্ভ আমরা কোয়ান্টিটি সাপ্লাই দেখায়, এই জন্য হচ্ছে আমরা ওটা দেখালাম, মানে কতটুকু সাপ্লাই হয়েছে সেই কোয়ান্টিটি। আচ্ছা, ওয়াই এক্সিস আমরা এখানে দেখাবো হচ্ছে প্রাইস, হচ্ছে অরিজিন, সাপ্লাই কার্ভ। আমি আমার মতো করে র্যান্ডম, যেহেতু অরিজিনের কাছে সেখানে আমি র্যান্ডম কিছু প্রাইস এন্ড কোয়ান্টিটি ধরে নিচ্ছি। তো ধরেন আমি একটা ছবি আছে, এটাই সাপ্লাই কার্ভের ছবি আঁকলাম, তো এখানে আমরা ধরে নিচ্ছি, আমার সাথে সাথে ছবিটা এঁকে ফেলবেন। সাপ্লাই যেহেতু অনলাইনে হয়ে যাচ্ছে, আমি কিন্তু এটা আর ক্লাসে পড়াবো না। তো ছবিটা আঁকবো আমরা। এখানে আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে, এবার একটু, আচ্ছা একটু সময় দিই, ছবিটা আঁকে, 30 সেকেন্ড টাইম দিচ্ছে। ঠিক আছে। यस मैम जी। তো এখানে ছবিটাতে একটু দেখেন, আগে আমরা ডিমান্ডের ছবিটা যেরকম এঁকেছিলাম, এখানে কিন্তু সেরকম না। এখানে ছবিটা উল্টো মনে হচ্ছে না? ছবিটা উল্টো মনে হচ্ছে। এবং আগে যে কথা বলেছিলাম যে ডাউনওয়ার্ড স্লোপিং হলে যেটা হয় যে নেগেটিভ রিলেশন হয়, আপওয়ার্ড হলে পজিটিভ রিলেশন হয়, সেটাই আমরা এখন দেখি। তো এটার জন্য আমরা একটা র্যান্ডম পয়েন্ট নিয়েছি, পয়েন্ট গুলোর নাম দিই না, আচ্ছা পয়েন্টের গুলো নাম দিচ্ছি। এটার নাম দিলাম এ, স্মল এ, দিলাম বি, এই পয়েন্টের নাম দিলাম সি। খেয়াল করে দেখেন, এট এ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে আমার প্রাইসটা হচ্ছে 50 টাকা, এই সাপ্লায়ার সাপ্লাই দিচ্ছে 1100 ইউনিট, 1100 ইউনিট সাপ্লাই দিচ্ছে। at বি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি প্রাইস হচ্ছে এখন কমে 50 থেকে 30 টাকাতে নেমে আসলো, এবং এই প্রাইসে আমার যিনি সাপ্লায়ার যিনি ছিলেন সে হচ্ছে গিয়ে আপনার, এখন যেই প্রাইসটা কমে গেল দেখেন 30 টাকা নামলো, সাপ্লায়ার 1100 থেকে এখন মাত্র 500 ইউনিট সাপ্লাই দেওয়া শুরু করলো। আবার যদি সি পয়েন্টে আসে, অর্থাৎ এ থেকে যদি সি তে চিন্তা করে, 50 টাকা থেকে প্রাইস ফল করে একদম 10 টাকা হয়ে গেল। এবার দেখো সাপ্লাইর আগে 1100 ইউনিট সাপ্লাই দিত, এখন দিচ্ছে অনলি 200 ইউনিট। তো এখানে আমরা সে কি ডিফারেন্স দেখতে পেলাম, বা আমরা যদি উল্টো যাই, দাম যখন বাড়ছে সাপ্লাইও আমার তখন বাড়ছে, আবার যখন দাম কমছে তখন আমার সাপ্লাই কমছে, তার মানে রিলেশনশিপটা কি সেম ওয়েতে না? অর্থাৎ দাম বাড়লে সাপ্লাইও বাড়ে, আবার দাম কমলে সাপ্লাই কমে। এই প্রাইসের সাথে সাপ্লাইয়ের সম্পর্কটা কি পজিটিভ দেখলাম না, যে রিলেশনশিপ হলে আমরা যেরকম বলেছিলাম যে এরকম হয় যে একই রকম একটা বিহেভ করে, ঠিক ওরকম মনে হলো না? তো এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে পজিটিভ রিলেশনশিপ। সাধারণত আপওয়ার্ড স্লোপিং কার্ভে আমরা এরকম পজিটিভ রিলেশনশিপ দেখি। So supply curve is an upward sloping curve, so it has positive relationship with the variable in y-axis. তো নাও আমরা এখন কি করব, তাহলে আমরা এখন ছবিটা আঁকবো, তাহলে এখান থেকে কি আমরা একটা
আমরা একটা কি বলা যায়, আমরা একটা ইনফরমেশন পেলাম না বা একটা লর মতো পেলাম না, ডিমান্ডের মতনই, যে কোনো বিষয়কে যদি আমি কনসিডার না করি তাহলে সেই ক্ষেত্রে প্রাইসের সাথে সাপ্লাই সম্পর্কটা কি একপাক্ষিক একই রকম মানে পজিটিভ, সেটা নিয়ে আমরা এখন লটা লিখবো। তার আগে যেহেতু ছবিটা এঁকে ফেলছেন তাহলে আমরা নেক্সট ইয়েতে চলে আমি এটা মুছে দিই। চলে গেলাম, এটা একটু মুছে দিলাম। তো এখন আমরা এখন খাতায় টাইটেল দিব ল অফ সাপ্লাই। ল অফ সাপ্লাই টাইটেল দিব, দিয়ে আমরা একটু বইয়ের থেকে লিখবো আজকে, যেটা আপনাদের বইটাই ফলো করছে। আমি আমি আমার মতো করে না বলি, অনেক সময় পাজল হয়ে যান আপনারা। এই কারণে আমরা বই থেকে এই ল অফ সাপ্লাইটার ডেফিনেশনটা, ল অফ সাপ্লাইটা লিখে নিব। ল অফ সাপ্লাই কি বলছে দেখেন, এই যে বই আমি এখানে একদম ছোট্ট জায়গায় নিলাম বই থেকে, এই যে ল অফ সাপ্লাই বেশি বেশি বড় করে এখানেও লেখা আছে। এই যে আমি বলেছিলাম যে বইয়ে ম্যানকিউর বইটা রেফারেন্স দা রিজন হচ্ছে ম্যানকিউর বই, প্রত্যেকটা টপিক আবার ছোট করে আপনাদেরকে বক্সে দিতে, এখানে পুরোটা হচ্ছে গিয়ে ল অফ সাপ্লাই লেখা। আবার পাশে এখানে জাস্ট দুইটা সেন্টেন্সের মধ্যে ল অফ সাপ্লাই ছোট করে এক্সপ্লেন করে দিয়েছে। ল অফ সাপ্লাই কি বলছে, বলছে ইফ ইট ক্লেইমস দ্যাট আদার থিংস বিং ইকুয়াল, বা আগের দিন আমরা যেটা শিখে আসি আদার থিংস রিমেইনিং সেম, কিছু বিষয়কে আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। তো কিছু বিষয়কে যদি আমরা কনস্ট্যান্ট ধরে নেই, in that cases the quantity supplied of a good rise when the price of that good rises। অর্থাৎ বলছে যে যদি সবকিছু বিষয়কে আমরা কনস্ট্যান্ট ধরে নিই, অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে আমি যদি কনসিডার না করি, ওই বিষয়গুলোকে ওই জায়গায় রেখে দিই, স্থির রেখে দেয়, ইন দ্যাট কেসেস কি হবে যে আহ আমার একটা প্রোডাক্টের কোয়ান্টিটি সাপ্লাই বাড়বে যখন হচ্ছে ওই প্রোডাক্টের প্রাইস বাড়ে। আচ্ছা, লেটস সে সানজিদা বললো ম্যাডাম আমি এটা উল্টোটা লিখতে চাই। তো বললো যে ম্যাডাম আমি উল্টো লিখবো, যে ইট ক্লেইমস দ্যাট আদার থিংস বিং ইকুয়াল দ্য কোয়ান্টিটি সাপ্লাইড অফ এ গুড ফলস when the price also falls, একই তো কথা। সো যে কোনো একটা আপনি লিখলেই হবে, যে বাড়লে, দাম বাড়লে সাপ্লাই বাড়ে, অথবা দাম কমলে সাপ্লাই কমে, যে কোনো একটা ভাবে আপনি এটা এক্সপ্লেন করতে পারবেন। এই গেল তাহলে ডিমান্ড, আমার সাপ্লাই কার্ভ যেটা ছিল সেটা। এখন আসি তাহলে ম্যাডাম, নিচে আবার এই যে সাপ্লাই শিডিউল, এটা কি শিডিউল বললেই বুঝবেন যে ইটস এ টেবিল। টেবিলটা ওই যে আমরা মনে আছে কিনা আমরা পিপিএফ আঁকার সময় বা আমরা যখন স্লোপ বুঝছিলাম তখন আমরা টেবিল থেকে আমরা ছবি এঁকেছিলাম, ওই টেবিলটাকেই এরকম যখন ডিমান্ডের টেবিল লাগবো তখন এটাকে ডিমান্ড স্কেজুয়াল বলবো। আমি যখন সাপ্লাই টেবিল লাগবো তখন আমি সাপ্লাই স্কেজুয়াল এইভাবে বলবো। তো এখানে আমরা সাপ্লাই কার্ভ আঁকার সময় আমার কি দরকার হচ্ছিল, কোয়ান্টিটি আর প্রাইস। তো সাপ্লাই স্কেজুয়াল বলতে আমরা বুঝবো যে এরকম কোয়ান্টিটি আর প্রাইস দিয়ে এরকম একটা টেবিল, যেখানে একটা পাশে প্রাইস দেওয়া আর একটা পাশে ওর রেসপেক্টিভ সাপ্লাই দেওয়া। এই দুটোকে একসাথে অ্যাডজাস্ট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সাপ্লাই স্কেজুয়াল। এটা ডেফিনেশন মেমোরাইজ করা দরকার নেই, বা হয়তো আমি প্রশ্ন করি না, বাট আমরা আন্ডারস্ট্যান্ডিংটা রাখি। তো এখানে এইভাবে বললো যে দেখেন হোয়াট ইজ সাপ্লাই স্কেজুয়াল, a table that shows the relationship between price and price of a good and quantity supplied। আচ্ছা, এমন হতে পারে যে আপনি এরকম একাডেমিক রাইটিংটা আপনার মনে নাই, তখন আপনি কিভাবে লিখবেন, কনসেপচুয়াল রাইট আপটা কেমন হবে। কনসেপচুয়াল রাইট আপনার ক্ষেত্রে আপনি যদি জাস্ট এইটুকু লিখতে পারেন যে সাপ্লাই শিডিউল means a table where price and quantity supplies are shown, তাও হবে। বা আপনি বললেন যে সাপ্লাই শিডিউল ইজ a table where we can find out price and quantity supplied of a product, তাও হবে। মানে জাস্ট এইটুকু বলতে পারলেই হলো যে কোন দুটো কম্পোনেন্ট ওই টেবিলে থাকবে, তাহলেই আমরা বুঝবো যে এটাই সাপ্লাই স্কেজুয়াল। ওকে, সো এখানেও একটা সাপ্লাই কার্ভ এঁকেছে, আপনি বললেন যে ম্যাডাম আপনি যেটা এঁকেছেন আমি ওটা আঁকবো না, আমি আমার মতো একটা র্যান্ডম আঁকবো, সেটাও হবে, জাস্ট মেক শিওর দ্য কার্ভ ইজ আপওয়ার্ড স্লোপিং ফর সাপ্লাই কার্ভ। দ্য নেক্সট টপিক ইজ মার্কেট সাপ্লাই ভার্সেস ইন্ডিভিজুয়াল সাপ্লাই। এখান থেকেও প্রশ্ন করি না, সো জাস্ট এটা কনসেপ্টটা বুঝলেই হলো, এটা একটু বুঝি। তো ধরে নিলাম এই মার্কেটটা একটা আইসক্রিম মার্কেট, বইয়ের এক্সাম্পলটা দিয়ে বলছি। দেয়ার ইজ এ আইসক্রিম মার্কেট, এবং ধরে নিলাম দেয়ার আর টু প্রডিউসার বেন অ্যান্ড জেরি। সো অ্যাট 0 টাকা প্রাইস বেন জেরি কেউই কোনো তোর প্রোডাকশন করে না। ফিফটি 50 সেন্ট যখন প্রাইস তখন বেন প্রোডাকশন করে, জেরিও প্রোডাকশন করে না। $1 প্রাইস হলে বেন একটা প্রোডাকশন করে, জেরি কোনো প্রোডাকশনই করে না।
$1.5 হলে বেন দুইটা প্রোডাকশন করে, জেরিও দুইটা প্রোডাকশন। এভাবে করে প্রত্যেকটা প্রাইসে বেন এবং জেরি প্রোডাকশন, যেমন $3 প্রাইসে বেন অনলি 5 প্রোডাকশনে আছে, বাট জেরি 8 প্রোডাকশনে আছে, এরকম দেখিয়েছে। তো এই যে স্পেসিফিক প্রাইসে একটা ইন্ডিভিজুয়াল পার্সনের যে সাপ্লাই, সেটাকে আমরা বলবো হচ্ছে ইন্ডিভিজুয়াল সাপ্লাই। এই টপিক ওয়াইজ ইন্ডিভিজুয়াল সাপ্লাই, মানে আমি যদি সিম্পলি বলতে চাই, ইন্ডিভিজুয়াল সাপ্লাই মিনস এ পার্সন সাপ্লাই। হ্যাঁ, জাস্ট an individual producer or individual seller's supply. And market supply কি? Market supply means this is the sum of all individual suppliers. Sum বলতে যোগ করা বোঝায়। তাহলে একটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য যতজন সেলার থাকবে তাদের সাপ্লাইটাকে যোগ করলে আমরা মার্কেট সাপ্লাই পাবো। যেমন এই আইসক্রিমের জন্য যে দুইজন প্রডিউসার ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেন অ্যান্ড জেরির $0 প্রাইসে আমরা মার্কেট সাপ্লাই দেখছি জিরো, কারণ তাদের কোনো প্রোডাকশন নেই। আবার দেখেন $3 প্রাইসে তাদের প্রোডাকশন আমরা দেখতে পাচ্ছি, মার্কেট প্রোডাকশন হচ্ছে, মার্কেট সাপ্লাই হচ্ছে 13 ইউনিটস, কারণ এই 5 আর 8 কে সাম আপ করলে আমরা পাচ্ছি 13। তো এটার মানে কি, যে ইন্ডিভিজুয়াল সাপ্লাই সেগুলোকে আমরা যোগ করে মার্কেট সাপ্লাই পেয়েছি, তো এটাকে আমরা বলছি মার্কেট সাপ্লাই। মার্কেট সাপ্লাই বলতে আমরা জাস্ট মাথায় এটাই নিব যে যত টোটাল সাপ্লাই পাবো সেটাকে আমরা মার্কেট সাপ্লাই বলবো। মার্কেটে যতজন সেলার আছে মার্কেট, যেমন বাংলাদেশে বেসিস একটা এক্সাম্পল দিই। ধরলাম যে বাংলাদেশে কার প্রোডাকশন, মানে কার মার্কেট, মানে গাড়ি তৈরি, ম্যানুফ্যাকচার, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এরকম আমার হচ্ছে কি আপনার 10টা ইন্ডাস্ট্রি আছে। তো 10টা ইন্ডাস্ট্রি মিলে বছরে 500টা কার তৈরি করে, তাহলে মার্কেট সাপ্লাই হবে 500, অর্থাৎ টোটাল। এখন আমি ধরলাম এর মধ্যে রহিম আফরোজ আছে, যারা একাই হচ্ছে গিয়ে 200টা কার তৈরি করে, তাহলে রহিম আফরোজ যে 200টা কার প্রোডাকশনে যাচ্ছে ওইটা হবে রহিম আফরোজের সাপ্লাই। একটা এক্সাম্পল হিসেবে চিন্তা করতে পারি। তো এটাকে একটা ছবি দিয়ে দেখালাম, যেমন দেখেন বেনের সাপ্লাই কার্ভ হয়ে গেছে একটা আপওয়ার্ড স্লোপিং, আবার জেড এর সাপ্লাই কার্ভ হয়ে গেছে আপওয়ার্ড স্লোপিং। দেন এই দুটোকে সাম আপ করে, সাম আপও আপনি যদি না করতে চান, এই যে জাস্ট গ্রাফে রিপ্রেজেন্ট করে আমরা দেখতে পাচ্ছি মার্কেট মার্কেট সাপ্লাই কার্ভ দেখতে পাচ্ছি। যেহেতু আমরা অলরেডি সাপ্লাই কার্ভ সম্পর্কে পড়ে আসছি এবং আমরা দেখেছি যে প্রাইসের সাথে সাপ্লাইয়ের একটা পজিটিভ রিলেশনশিপ, এখন আমরা দেখবো যে আমরা এখন একটু দেখবো যে এমন কিছু রিজন আছে যে কারণে সাপ্লাই আপনার হচ্ছে গিয়ে প্রাইসের উপর রিলেট করে না। উল্টো দেখা যাবে যে সাপ্লাই হচ্ছে আপনার, যেটা হয় যে হঠাৎ করে দেখবেন যে সাপ্লাই আপনার ইয়া হবে, অন্যান্য কিছু রিজন আছে যে কারণে দাম কমে যাচ্ছে, তারপরেও দেখবেন অনেক বেশি সাপ্লাই বেড়ে যাচ্ছে। আবার দেখবেন যে দাম বেড়ে যাচ্ছে, তারপরে আমরা সাপ্লাই কমাই দিচ্ছি, এরকম রিজন হতে পারে। তো প্রাইসের সাথে কোনো রিলেশনশিপ থাকবে না, এরকম একটা সিচুয়েশন দেখবো, ওই রিজন গুলো ফাইন্ড আউট করবো। এখন আমরা পড়বো হচ্ছে শিফট ইন সাপ্লাই কার্ভ। খাতার মধ্যে লেখেন, এখান থেকে আমি মাস্ট প্রশ্ন করবো, শিফট ইন সাপ্লাই কার্ভ। বাই দা ওয়ে, লাস্ট ক্লাসের রেকর্ডিং আমি দুইটা দুইটা সেকশনই শেয়ার করেছি, আজকে আবার সুন্দর করে একটা ওই যে লিঙ্ক গুলো একটা ওয়ার্ড ফাইলে দিয়ে শেয়ার করে দেবো, একটা ডক ফাইল, সরি, ডক ফাইলে দিয়ে শেয়ার করে দিব। সো দেখবে যে আপনাদের জন্য ইজিয়ার হবে জিনিসগুলো ফাইন্ড আউট করা। এভাবে করে হচ্ছে কি আমি সবগুলো ক্লাসের, আমি দুটো সেকশন মিলে যতগুলো রেকর্ডেড ভার্সন ক্লাস নিয়ে না করো, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন গুলো শেয়ার করে রাখবো, তো ফাইনালের আগে যাতে তাদের ইজিয়ার হয়। এছাড়া মাইক্রো ইকোনমিক্স যেহেতু রেকর্ডেড ভার্সন ক্লাস প্রচুর আছে, আমি প্রচুর মাইক্রো ইকোনমিক্স কোর্স নেই, তো সেইগুলো আমি আরো বাকি টপিক গুলো লাইক টেন প্রিন্সিপাল, পিপিএফ, এগুলার কিছু রেকর্ডেড ভার্সন ক্লাস আছে লাস্ট কয়েকটা সেমিস্টার মিলিয়ে, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, সো নাও ব্যাক টু দ্য টপিক এগেন। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি যে সাপ্লাই, আমি বললাম এখন এটা ইন্টারেস্টিং জায়গা। আচ্ছা, তো তার আগে পড়ায় বোঝার আগে আমরা একটা সিনারিও চিন্তা করি, যেটা দিয়ে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হতে সাহায্য করবে। এখন ধরেন আমরা ধরলাম ওই যে আমি যে এই একটা প্রিন্সিপালও এটা পড়িয়েছি, ধরলাম যে এই বছর প্রচুর বৃষ্টি হলো। বৃষ্টিটা এমন মডারেট একটা বৃষ্টি যেটার কারণে না চাইতেই বাজারে চালে মানে না চাইতেই চাল অনেক বেশি তৈরি হয়ে গেল। হ্যাঁ, মানে অনেক বেশি রাইস প্রোডাকশন। এমন কিছু যে জাস্ট ধানের বীজ ছিটাই দিলেই সুন্দর মতো ধান হয়ে গেল, এরকম একটা ওয়েদার কন্ডিশন বাংলাদেশে এইরকম ইমপ্রুভ হঠাৎ করে। তাহলে কি হবে? তাহলে বাজারে প্রচুর মানে চাল তো, মানে রাইস তো আর প্রিজার্ভ করা যায় না, নষ্ট হয়ে যায়, মানে 1 বছরের বেশি চাল রাখা যায় না কোল্ড স্টোরেজ।
তাহলে কি হবে, তখন আমরা চালগুলো সব বাজারে তুলে ফেলবো না এবং সেগুলা কি সব সেল করে দেওয়া হবে না? মানে তাহলে দেখেন, ওয়েদার কন্ডিশন ভালো বলে হঠাৎ করে চালের প্রোডাকশন ভালো কিছু না করতে, তার মানে কি চালের সাপ্লাই কিন্তু বেড়ে গেল। এবং যাতে চালের সাপ্লাই, ওয়েদার কন্ডিশন ভালো হওয়ার কারণে যখন চালের প্রোডাকশন বাড়বে, দেখবেন প্রাইস কিন্তু বেশ কমই থাকবে, তারপরেও দেখবে যে সাপ্লায়াররা সাপ্লাই দিচ্ছে। প্রশ্ন হয় না যে কেন অল্প দামে কেন এত বেশি সাপ্লাই দিচ্ছে। এই যে এখানে একটা ফ্যাক্টর কাজ করছে, দ্যাট ইজ ওয়েদার কন্ডিশন। আচ্ছা, তারপরে আসেন বাংলাদেশে একটা ডেনিমের প্যান্ট কিনতে আমাদের খরচ হয়, এক্সপোর্ট কোয়ালিটি বলছি, ধরেন $5, 500 টাকা। আর সেম প্যান্ট আমি আমি নিজে আমি সেদিন একটা শপে গিয়েছিলাম, মোহনদের সাথে কথা বলতে বলছিলাম যে আমি নিজে দেখেছি দেশের বাইরে H&M, এই যে এটা কোম্পানিটা খুব নোন একটা কোম্পানি, সবাই নাম জানি। H&M এ আমি হচ্ছে সিঙ্গাপুরে ওদের আউটলেটে আমার দেখে আমার আমার কাছে খুব ভালো লেগেছে টু বি অনেস্ট। আমি দেখেছি যে একটা জিন্স ফিমেলদের জন্য, এবং সেটাতে মেড ইন বাংলাদেশ লেখা, এত ভালো লাগে তখন বাহিরের দেশে দেখলে। যাই হোক, ওটার দাম ওখানে আমি $68 দেখেছি। $68, মানে বাংলাদেশি টাকা প্রায় ধরেন 7,000 টাকা, চিন্তা করেন পার ডলার 100 টাকা এক্সচেঞ্জ রেটে 7,000 টাকায় আমি দাম দেখেছি। তো দেখেন ওই 500 টাকা সেম জিনিসটা সিঙ্গাপুরে যায় হয়ে যাচ্ছে 700 টাকা, 7,000 টাকা। কারণটা কি? কারণ বাংলাদেশে লেবার হচ্ছে চিপ। আপনার এই লেবার চিপ, খুব অল্প টাকা খরচ করে আপনি এই প্যান্টটা তৈরি করতে পারছেন। বললাম যে ওই জিন্সটা বাংলাদেশে তৈরি করতে আমার খরচ হচ্ছে 50 টাকা, 50 টাকা দেন 100 টাকা, তাহলে 100 টাকার প্রোডাক্ট আমি 500 টাকা বিক্রি করলো, তো আমার 4 গুণ, মানে প্রোডাকশন কস্টের 4 গুণ বেশি আমি হচ্ছে প্রফিট পাচ্ছি। 5 গুণ বেশি হচ্ছে আমি প্রফিট পাচ্ছি, তা আমি সেল করবো না 500 টাকায়? আর সিঙ্গাপুর কেন হচ্ছে তাদের অত বেশি, কারণ ওরা বাংলাদেশ থেকে আনতেছে, ওদের প্রোডাকশন কস্ট অনেক হাই, ওদের নিজেদের লেবার অনেক এক্সপেন্সিভ। তো সব মিলে ওর ওর সিঙ্গাপুরে প্রোডাক্টটা নিতেই ওর খরচ হচ্ছে আপনার 6,000 টাকা। তাহলে ওকে সেটা 7,000 টাকা সেল করবে না, 1,000 টাকা তো প্রফিট রাখবে। তার মানে এখানে কি বুঝলাম, যে দেখেন এখানে সাপ্লাই অনেকটা নির্ভর করে যে আমার প্রোডাকশনের খরচ কেমন। প্রোডাকশনের খরচ যদি কম হয়, কম দামি জিনিসটা সেল করতে পারবো, আর প্রোডাকশনের খরচ যদি বেশি হয় তাহলে বেশি দামি প্রোডাক্ট। এই কনসেপ্ট গুলো দেখেন পুরোটাই কিন্তু প্রাইসের সাথে রিলেটেড ছিল না, যেটা মার্কেটে প্রাইস তার সাথে কিন্তু রিলেট ছিল না, রিলেট ছিল আদার সাম ফ্যাক্টর। এটার জন্যই আমরা দেখবো যে এট দ্য সেম প্রাইস সাপ্লাই কার্ভ উইল ইনক্রিজ অর সাপ্লাই কার্ভ উইল ডিক্রিজ। এই ছবিটা যেটা আমরা এখন দেখছি, সেম প্রাইসে সাপ্লাই বাড়তেও পারে কমতেও পারে, এরকম সিনারি আমরা একটা দেখতে পাবো। তো সাপ্লাই বাড়াটা কমাটা আগে একটু দেখে নিই, যে দেখেন এখানে আপওয়ার্ড স্লোপিং একটা সাপ্লাই কার্ভ দেখলাম, যখন রাইট ওয়ার্ডে যাবে, ডান দিকে যাবে, আমরা এটাকে বলি ইনক্রিজ, এন্ড লেফট ওয়ার্ডে যখন যাবে তখন এটাকে আমরা বলি ডিক্রিজ। তো আমরা এরকম একটা বেসিক ছবি এখন আঁকবো। তো তার আগে জাস্ট আইডিয়াটা দিলাম, দেখবো যে কেন রাইট ওয়ার্ডে গেলে ইনক্রিজ করে, কেন লেফট ওয়ার্ডে গেলে ডিক্রিজ করে। আমি এখন একটা ছবি আঁকছি, আমার সাথে আপনারাও আঁকেন। এটার জন্য আবার আমাদের স্লাইডটা যেটা ছিল সেখানে চলে যাব, ওখানে আঁকতে বেশি সুবিধা। এই যে চেঞ্জ ইন সাপ্লাই, এখানে আচ্ছা, আমি প্রথমে যেটা প্যারালাল সাপ্লাই কার্ভ আঁকলাম, তারপরে প্রত্যেকটা সাপ্লাই কার্ভ থেকে ওই একটা ফিক্সড প্রাইস নিলাম, সেটা প্রত্যেকটা সাপ্লাই কার্ভকে যে ডিফারেন্ট পয়েন্টে পাস করে যাচ্ছে সেখান থেকে আমি কোয়ান্টিটি সাপ্লাই গুলো বের করে নিচ্ছি। বেসিক এই জায়গাটা আঁকেন আগে। এরপরে হচ্ছে প্রত্যেকটা ইন্ডিকেটরের নাম দিব, নামগুলো কি।
আমরা যদি খেয়াল করে দেখি, আমি বলতে বলতে আপনারা ছবিটা আঁকতে থাকেন। আচ্ছা, একটু সময় দিই, 30 সেকেন্ড দিলাম। ছবিটা আঁকেন। ছবিটা শেষ হলে আমাকে একটু বলেন যে আঁকাটা হয়েছে। দেখেছেন ছবিটা? जी मैम। जी मैम। ইফতি এঁকেছেন? यस मैम। মুশফিকা আছে ক্লাসে? আঁকা হয়েছে? আচ্ছা, তো Yes, এখানে ma'am. এখানে আমরা হচ্ছে তিনটা সাপ্লাই কার্ভ আগে একটু বুঝে নিই। এখানে আমরা সাপ্লাই কার্ভের চেঞ্জেসটা, ওই যে সিনারিটা বললাম যে ওয়েদার কন্ডিশন ভালো হয়ে গেল, বা এই যে এই জায়গাটাতে আসলে কি হচ্ছে, এটাই হচ্ছে গিয়ে আমরা এখানে এখানে আমরা ইয়া করবো, এটাকে কি বলে, যে এখানে একটু স্টাডি করবো। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, আমরা তিনটা সাপ্লাই কার্ভ দেখলাম, S1, S2 এন্ড S3। আচ্ছা, বইয়ে S1 যে ওয়ানটা একটু নিচে লেখে, যেহেতু আমি এটা ওয়ার্ড ফাইলে লিখছি না, তো এখানে সাধারণত পাশাপাশি দিতে হয়, বাট S1 এইভাবে আমরা লিখবো না। কিভাবে লিখবো এটা এখনই দেখাই দিচ্ছি, এটা মুছে যাবে, একটু পরে দেখাচ্ছি, আগে এটা বুঝাই দিই। তো S1, S2 এন্ড S3 তিনটা হচ্ছে কি আমরা সাপ্লাই কার্ভ দেখলাম, এবং দেখলাম যে এক্স এক্সিসে আমরা অ্যাজ ইট ইজ কোয়ান্টিটি সাপ্লাই কোয়ান্টিটিটা দেখাই, যেটা এখানে সাপ্লাই কার্ভ তা সাপ্লাই দেখাচ্ছি, এন্ড ওয়াই এক্সিসে আমরা হচ্ছে প্রাইস দেখাচ্ছি। তো at the same price, like 100 টাকা, it passes S3, S1 and S2 curve at A, B and C point respectively. And from the A point, we find out the quantity supplied is 40. From the B point, it's 100. And from the C point, it's 200. Which means that আমি যদি এতে, if we want to move to the A2, মানে A to B, like আমি যদি আপনার হলো এটাকে কি বলে, যে আমি যদি S3 থেকে S1 এ মুভ করি, S3 থেকে যখন S1 এ মুভ করছি, দেখেন আমার সেম প্রাইসে কোয়ান্টিটি সাপ্লাইড 40 থেকে বেড়ে 100 হয়ে যাচ্ছে। ইয়েস, বলেন। একজন হ্যান্ড রেজ করেছে। ম্যাম S1 S2 S3 এই জায়গাটা ম্যাম বুঝি নাই, এটা আলাদা কেন? ও আচ্ছা, এটা জাস্ট নাম দিয়েছি, তিনটা সাপ্লাই কার্ভ বুঝাতে তিনটা নাম দিয়েছি। সাপ্লাই তো ম্যাম এস, সিরিয়াল মেনটেন করলে ঠিক হবে না ম্যাম যদি আমরা করি? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, মানে এস দিয়ে সাপ্লাই কার্ভ বুঝাই। তো এখানে এই যে ওকে। S1 একটা দিয়েছি, S2 একটা দিয়েছি, S3। আপনি যদি ফর এক্সাম্পল এখানে S1 না দিয়ে এস, আপনি কি ধরেন S10 দিতেন, হ্যাঁ, ওরা যদি কি ছিল এস, এই S2 বলে একটা সিরিজ ছিল না স্যামসাং এর, ইয়েস ম্যাম। S9, ও হ্যাঁ, আমার তো S9 ছিল। আচ্ছা, তারপর যদি S9 দেন আপনি এটাকে, হ্যাঁ, তারপরে ধরেন আপনি এটাকে S7 দিলেন, তাও হবে, কোনো সমস্যা না। জাস্ট বোঝার জন্য একটা নাম দিয়েছে, আমি সিরিয়ালও এখানে মেনটেন করে দিই। এস দিয়ে জাস্ট হচ্ছে আমি সাপ্লাইটা বুঝাচ্ছি। তো ধরেন আমি যখন S3 থেকে S1 এ মুভ করছি, দেখেন এট দ্য সেম প্রাইস, লাইক 100 টাকা, আমার কোয়ান্টিটি 40 থেকে বেড়ে কত হয়ে যাচ্ছে, 100 হয়ে যাচ্ছে, অর্থাৎ সাপ্লাই কিন্তু বাড়ছে। সেম প্রাইসে তো সাপ্লাই বাড়ার কথা না, আমরা যা শিখে আসলাম। আবার দেখেন যদি আমি আরো একটু চিন্তা করি, S3 থেকে S2 তে চলে গেলাম, তাহলে আবার সেম প্রাইসে 40 থেকে আমার কোয়ান্টিটি সাপ্লাই বেড়ে 200 হয়ে যাচ্ছে, অর্থাৎ একদম 4 গুণ আমার হচ্ছে কি সাপ্লাই বাড়ছে। তাহলে তো আমার কন্ডিশনের সাথে আরো মিললো, 4 গুণ না, 5 গুণ সাপ্লাই বাড়ছে, আমার কন্ডিশনের সাথে আরো মিললো। তাহলে এখানে আসলে কি হলো, এখানে আসলে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে there are some other factor for which at the same price maybe the supply increase, এখানে সাপ্লাই পাচ্ছে না। তো এই কারণে আমরা যখন দেখবো যে রাইট ওয়ার্ডে মুভ করে যাচ্ছে একটা সাপ্লাই কার্ভ, যখন ডান দিকে যাচ্ছে, আবারও মাথায় রাখেন এই জায়গাটা আমরা একটু কনফিউজড হয়ে যাই, এই জন্য বারবার বলছি, ডান দিকে যাচ্ছি, হ্যাঁ, এই যে ডানে যাচ্ছি, এটাকে আমরা বলি ইনক্রিজ। ডানে গেলে ইনক্রিজ, বাড়ে, আমরা যেটাকে আমরা বলি বাড়া বোঝাচ্ছে। তো আমরা এখানে লিখেও দিচ্ছি, এটা আমরা হচ্ছে যে এখানে ইনক্রিজ হচ্ছে। দেখবেন যে যারা আইএলটিএস রাইটিং দেন তাদের এই জিনিসগুলো, এই ওয়ার্ড গুলো মনে রাখতে হয়, ইনক্রিজ, ডিক্রিজ, ডিক্লাইন, ফল, হ্যাঁ, ইনক্লাইন, আপওয়ার্ড,
এই যে এই জিনিসগুলো, এগুলো কিন্তু সব আমরা ইকোনমিক্স এ পড়ি। আবার এট দ্য সেম টাইম যখন আমরা ভেতরের দিকে যাচ্ছি, আই মিন লেফট ওয়ার্ডে যাচ্ছি, তাহলে কি হচ্ছে, এট দ্য সেম প্রাইস আমাদের কি হচ্ছে, সাপ্লাইটা কমে যাচ্ছে না? দেখি আমরা একটু আসলে কমছে নাকি। এই যে দেখেন, আমরা যদি S2 থেকে S1 এ যাই, তাহলে 200 থেকে সেম প্রাইসে কোয়ান্টিটি কি হয়ে যাচ্ছে, 100 হয়ে যাচ্ছে না? বা S1 থেকে যদি S3 তে যাই, এট দ্য সেম প্রাইসে আমার কোয়ান্টিটি 100 থেকে 400 হয়ে যাচ্ছে, 40 হয়ে যাচ্ছে না? তো সেম প্রাইসে সাপ্লাইটা কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে কমে যাওয়া বললে আমরা কি বুঝবো, ডিক্রিজ হচ্ছে, ফল হচ্ছে। আপনি বললেন ম্যাডাম আমি ফল লিখবো, হ্যাঁ সেটাও হয়, জাস্ট বইয়ের ভাষা ঠিক রাখার জন্য এটা বুঝাচ্ছি। এরকম সেম প্রাইসে আমরা দেখবো যে সাপ্লাই বাড়তেও পারে, কমতেও পারে। সেম প্রাইসে যদি সাপ্লাই বাড়ে, সেটাকে আমরা বলে দিই যে ইনক্রিজ ইন সাপ্লাই কার্ভ, একদম সাপ্লাই চেঞ্জ হয়ে নতুন একটা সাপ্লাই কার্ভে যাচ্ছে। আবার যদি সেম প্রাইসে সাপ্লাই কমে যায়, তাহলে বলে দেওয়া যে ডিক্রিজ হয়েছে। এখন আমরা রিজন গুলোতে যাব, কি রিজন আছে এটা বিহাইন্ড স্টোরি সেটা দেখ। ছবিটা এঁকে ফেলছে সবাই? আমি এখন শেয়ার মানে চেঞ্জ করলেই দেখা যাবে যে আমার স্লাইডটা মুছে যাবে। এঁকেছি সবাই ছবিটা? জি ম্যাম। আচ্ছা, মুছে দিলাম। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে আমরা রিজন গুলোতে যাই, রিজন গুলো মোস্ট প্রবলেম আমি এখানে দেই নাই স্লাইডে, হ্যাঁ তুলে দেওয়া চলে এসেছে। তো এখানেও একটা এরকম সেম ছবি আছে, এই যে দেখেন S1 S2 S3, এখানে ইচ্ছা মতো নাম দিয়েছি। এটা আপনাদের একদম ইচ্ছে যাবে কিরকম নাম দিবেন। তো আসেন রিজন গুলো নিয়ে কথা বলে, আমি বই থেকেই পড়াচ্ছি, দেখেন এগুলো সব বইয়ে থেকে পড়াই, সেটাই রিজনটা দেখাচ্ছি আপনাদের। আমরা রিজন গুলো এই বই থেকে একটা একটা করে দেখি আর কি। তো প্রথমে যে রিজনটা বইয়ে দেওয়া নাই, বাট এটা একটা খুবই নোন রিজন যেটার কারণে চেঞ্জেস গুলো হয়, এখানে এটা হচ্ছে অনেকগুলো কথা বলে দিচ্ছে। তো সেই রিজনটা আমি আগে লিখবো, যেটা আমি ওই যে একটু আগে বলছিলাম, যেটা আপনার বইয়ে নাই বাট এটা একটা রিজন। প্রথম রিজনটা হচ্ছে আমরা বলি ওয়েদার কন্ডিশন। প্রথম রিজনটাকে বলছে ওয়েদার কন্ডিশন। হ্যাঁ, ওয়েদার কন্ডিশন দিয়ে কি বুঝাচ্ছে, যে ধরেন যদি ওয়েদার কন্ডিশন ভালো হয়, আমি জাস্ট শর্টকাটে লিখছি বুঝাইতে। ওয়েদার ওয়েদার গুড বলতে বুঝেছি ওয়েদার কন্ডিশন ইজ গুড, ম্যাম এরকম বইয়ের কত বুঝাচ্ছে। পেজ? আচ্ছা, বইয়ের এটা পেজ নাম্বার হচ্ছে দেখা যাচ্ছে 75, 4.3, সেকশন 4.3C, এভাবে পাবেন। এখন ধরলাম এখন ধরলাম যে একটা দেশের ওয়েদার কন্ডিশন ভালো। ওয়েদার কন্ডিশন ভালো হলে, যে একটু আগে বললাম যে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, তো ওয়েদার কন্ডিশন ভালো, সাপ্লাই কি হবে, অটোমেটিক্যালি বেড়ে যাবে না? তাহলে সাপ্লাই বেড়ে গেল। এখানে তো কিচ্ছু করা লাগে নাই, মানে না দাম কমেছে না কিছু হয়েছে, এরকম কিছুই করা লাগে না। আবার ধরেন এখন হঠাৎ করে দেশে বন্যা হলো, যে গত বছরে যেটা হয়েছিল, গত বছর হঠাৎ করে বন্যা হলো, তখন আমাদের ওয়েদার কন্ডিশন কি ব্যাড হয়ে গেছিল না, খারাপ হয়ে গেছিল না, ওটস হয়ে গিয়েছিল না? সেটার কারণে হঠাৎ করে মার্কেটে আমাদের ফুড ক্রাইসিস দেখা দিয়েছিল না? গত বছর যে যে জুলাই অভ্যুত্থানের পরে আমাদের কিন্তু একটা বন্যা হলো, তো তখন কিন্তু সাপ্লাই ডাউন হয়ে গিয়েছিল। তো আপনি কিছুই কিন্তু করেন নাই। তো এরকম বিষয়টা যে ওয়েদার কন্ডিশন ভালো হলে সিম্পলি এখানে কোনো মানে মেমোরাইজ করার কিছু নাই, ওয়েদার ভালো অটোমেটিক্যালি সাপ্লাই বেড়ে যাবে, আবার ওয়েদার খারাপ অটোমেটিক্যালি সাপ্লাই কমে যাবে। কারণ ওয়েদার খারাপ মানে প্রোডাকশন কমে যাবে, ক্রপস স্পেশালি ক্রপস যেগুলো আছে সেগুলো প্রোডাকশন হবে না, তখন সাপ্লাই অটোমেটিক্যালি কমে যাবে। আর ওয়েদার যদি ভালো হয়, কিছু না করতে আমার দেখা যাবে যে প্রোডাক্ট অনেক বেশি তৈরি হবে এবং সাপ্লাই বাড়বে। আচ্ছা, এটা একটা রিজন গেল। সেকেন্ড রিজনটা যেটা নিয়ে আমি একটু ওই যে ইয়া নিয়ে বলছিলাম, H&M নিয়ে বলছিলাম, সেকেন্ড যেটা বলছে যে ইনপুট প্রাইস। ইনপুট প্রাইস, এখানে একটু এটা একটু সুন্দর করে লেখার বিষয় আছে, তবে এটা লিখছি। ইনপুট প্রাইস, ধরেন আমাদের দেশে চিপ লেবার আছে, আমরা একটু সার্কেলটা বোঝার চেষ্টা করি। আমাদের দেশে চিপ লেবার আছে, মানে চিপ লেবার মানে হচ্ছে চিপ লেবারটা কি, ইনপুট ফ্যাক্টরস অফ প্রোডাকশনে ল্যান্ড লেবার ক্যাপিটাল, এগুলো তো ইনপুট, মানে এগুলাকে মানে আমরা সহজ ভাষায় এগুলাকে বলি ইনপুট। আর যে প্রোডাক্টটা তৈরি হয় সেটাকে আমরা বলি আউটপুট।
তো আমাদের দেশে চিপ লেবার আছে, তার মানে হচ্ছে ইনপুট প্রাইস কম। ইনপুট প্রাইস কম বলতে আমরা এখানে ধরেন ইনপুট প্রাইস আমি লিখলাম লো বোঝানোর জন্য। আচ্ছা, ইনপুট প্রাইস যদি লো হয় তার মানেটা কি হবে? আপনি বলবেন ম্যাডাম প্রোডাক্ট তৈরি করতে আমার খরচ কম হবে। হ্যাঁ, তো আমি এটাই লিখলাম যে প্রোডাকশন কস্ট, প্রোডাক্ট তৈরি করতে যে খরচ যেটাকে আমরা প্রোডাকশন কস্ট বলছি, প্রোডাকশন কস্টও তাহলে কম হয়, প্রোডাকশন কস্ট লো হবে। আচ্ছা, প্রোডাকশন কস্ট যদি লো হয় তাহলে আমরা একটা প্রোডাক্টের দাম কিভাবে ডিসাইড করি? এটা কি আমরা জানি? ওটা তৈরি করতে যা খরচ হয় সেই অনুযায়ী এটা দাম দেই না, দাম নির্ধারণ করি না? হ্যাঁ, অবশ্যই প্রফিট অ্যাডজাস্ট করে দাম নির্ধারণ। তা একটা প্রোডাক্ট তৈরি করতেই আমার খরচ কম, আমার লেবার চিপ, আমার ক্যাপিটাল চিপ, সো আমার প্রোডাক্টটা তৈরি করতেই খরচ কম, তাহলে কি ওটার অনেক দাম দিব? কম্পারেটিভলি কম দাম দিব না। সো প্রাইসটা কি হয় তখন? হচ্ছে প্রাইসটাও লো। প্রাইস যদি লো হয়, লো প্রাইস, আমার প্রোডাকশন কস্ট কম, বুঝেন, ইনপুট প্রাইস কম, জন্য প্রোডাকশন কস্ট কম, প্রাইসটাও কম। প্রাইসটা কম হলে অ্যাজ এ কনজিউমার আপনি কি করবেন? আপনি চিন্তা করবেন না যে আমি একটু বেশি বেশি ডিমান্ড করি, বেশি বেশি কিনি যেহেতু জিনিসের দাম কম? সো অটোমেটিক্যালি একটা ডিমান্ডটা আপ হয়ে যায়। আর ডিমান্ড যদি বাড়ে তখন সাপ্লায়াররা চিন্তা করবে আরে জিনিসটা তো তৈরি করতেও দাম কম, খরচ কম, বা দামও খুব বেশি না, কিন্তু আমার কনজিউমার অনেক বেশি কিনছে, তাহলে আমি সাপ্লাই বাড়াই দিই। তখন কি হবে? এটা সাপ্লাই বেড়ে যায় যেহেতু মানুষজন বেশি কিনছে, সাপ্লাইটা আপ বাড়ে। তো এটা যদি সামারাইজ করি তাহলে আমরা বলতে পারি যে when the input price is low, which means the production cost will be low. In that cases supply automatically increase, যেহেতু আমার খরচ কম তৈরি করতে, আমরা এমনি সাপ্লাই বাড়াই। বুঝছি বিষয়টা? আবার এক্সপ্লেন করি, হ্যাঁ? ধরেন একটা প্রোডাক্ট তৈরি করতে, আমি ধরেন এখানে আইসক্রিম ফ্যাক্টরি দেবো এক্সাম্পল দিয়েছিলাম, ওইটাই বলছি। তো আইসক্রিম তৈরি করছে, আর আইসক্রিম তৈরি করতে আমার কি লাগে? আইসক্রিম তৈরি করতে ধরেন আমার ডেইরি প্রোডাক্ট লাগবে, সুগার লাগবে, আর কিছু লেবার লাগবে যে যারা ওই আইসক্রিমটাকে আইসক্রিম মেশিনে দিয়ে বানাবে। এখন আমি ধরলাম যে ডেইরি প্রোডাক্টের দাম খুব কম, মিল্ক বা ক্রিম এগুলোর দাম খুব কম, সুগারের দাম ধরেন 10 টাকা কেজি, মিল্কের প্রাইস হচ্ছে 10 টাকা লিটার, আর লেবারের প্রাইসও খুব কম, পার ডে ধরেন 100 টাকা আপনার স্যালারি দিতে হয়, এত কম দামে আপনি তৈরি করতে পারছেন, তাহলে আপনার প্রোডাকশন কস্ট অনেক কম। প্রোডাকশন কস্ট যদি আপনার কম হয় তাহলে তো আপনি আইসক্রিমের দাম খুব বেশি নেবেন। তখন যেটা হবে যে আমরা ধরুন দেখবো না যে ধরেন আমি দেখলাম যে ফর এক্সাম্পল 20 টাকাতে আমি হচ্ছে একটা ভালো কোয়ালিটির আইসক্রিম পাচ্ছি, তার মানে কি চিন্তা করবো, ভাই 20 টাকা আইসক্রিম পাওয়া যায় তাহলে আমি খাই। আসলে কিন্তু এটা হয়। সো তখন আমরা কি করবো? আইসক্রিম বেশি বেশি কনজিউম করে, ধরেন এই যে ডিসকাউন্ট যেটা আমরা এখন খেতে পছন্দ করি, ওটা তো 100 টাকা না, যেটা 20 টাকা হয়, তাহলে আমরা কি পরিমাণে এটা খেতাম? সো তখন আমরা বেশি বেশি করে এটা ডিমান্ড করবো। তখন বেশি বেশি করে যখন ডিমান্ড করবো, যারা ওই আইসক্রিমটা তৈরি করছে ওরা দেখলো যারা মানুষজন তো এই প্রোডাক্টটা কনজিউম করছে, তার সাপ্লাই বাড়াই দিই, তার সাপ্লাই অটোমেটিক্যালি বাড়ছে। ইনপুট প্রাইস কম হলে প্রোডাকশন কস্টও কম হয়, তখন দেখা যায় যে সাপ্লাই, মানুষের ওই প্রোডাক্টটা বেশি ডিমান্ড করে যেহেতু প্রাইস কম, সো সাপ্লাইটা বেড়ে যায়। আচ্ছা, অপোজিটটা কখন হয়? যে বললাম যে সিঙ্গাপুরে যেমন আমরা দেখলাম যে ডেনিমের প্রাইস হচ্ছে আপনার 7,000। কেন? এবারে এটা দেখি, কোনো কারণে যদি ইনপুট প্রাইস হাই হয়, বললাম যে লেবার আর এক্সপেন্সিভ, ক্যাপিটাল আর এক্সপেন্সিভ, ধরনের আইসক্রিমের জন্য যদি বললাম যে ওই আইসক্রিমটাতে যে মিল্ক ইউজ করছে সেটার দাম অনেক বেশি, তারপর যে সুগার ইউজ করছে সেটা অনেক বেশি, তখন আমার কি হবে? প্রোডাক্টটা তৈরি করার খরচ অনেক বেশি, তার মানে প্রোডাকশন কস্টও আমার বেশ হাই হয়ে যাবে। একটু আমাকে একটু সেকেন্ড সময় লাগবে। আচ্ছা, এখন আমাকে শুনতে পাচ্ছেন? Yes, ma'am. তো কোনো কারণে আমার এমন হলো যে আমার ইনপুট প্রাইসটা অনেক বেড়ে গেল। ইনপুট প্রাইসটা বেড়ে গেল, বাড়া বলতে আমি এখানে, হ্যাঁ এটা তো ইয়ে করে ফেলছি। আচ্ছা, আমি এটা মুছে দিই, আবার আবার লিখছি। তো আমার কোনো কারণে এমন হলো যে আমার ইনপুট প্রাইসটা বেড়ে গেল, লাইক আমি ওই যে সিঙ্গাপুরের কথা বলছিলাম যে আমার লেবার অনেক বেশি এক্সপেন্সিভ, আমার ক্যাপিটাল অনেক এক্সপেন্সিভ, বা আমার হচ্ছে
আমার যে ম্যাটেরিয়ালস লাগছে, ধর আমি আইসক্রিম ফ্যাক্টরির কথা চিন্তা করছি, আমি ইম্পোর্টেড সুগার ইউজ করি, ইম্পোর্টেড ক্রিম ইউজ করি, সো এগুলোর অনেক দাম। তো ইনপুট প্রাইস আমার অনেক বেশি। ইনপুট প্রাইস বেশি মানে কি, প্রোডাক্টটা তৈরি করতে আমার খরচ বেশি হচ্ছে, তার মানে প্রোডাকশন যেটা বলছিলাম, প্রোডাকশন কস্ট, আমি যেটা বলছিলাম সে প্রোডাকশন কস্টও বেড়ে গেল। তো আমার একটা প্রোডাক্টের প্রাইস অ্যাডজাস্ট হয় কিভাবে, একইভাবে ওই যে প্রোডাকশন খরচ কত প্রোডাক্টটা তৈরি করতে, সেটার উপর বেসিস করে আমার প্রোডাকশন কস্টটা হয়, তাই না? সো আমার যেটা হলো যে সেটা হচ্ছে যে ইনপুট প্রাইস যখন বেশি হচ্ছে, তখন আমার হলো প্রোডাকশন কস্টও হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। প্রোডাকশন কস্ট বেশি হলে অবশ্যই প্রোডাক্টটা তো নিশ্চয়ই আমি কম দামে বিক্রি করবো না, তার মানে প্রাইসও হাই হয়ে গেল, কিন্তু প্রাইসটা বেড়ে গেল। আচ্ছা, প্রাইস যদি বেশি হয় অ্যাজ এ কনজিউমার, আমরা কি বেশি কিনবো? কি মনে হয়? আমরা তখন কেনাকাটা কমাই দিই না? তার মানে আমাদের ডিমান্ড কিন্তু ডাউন হয়ে গেল, ডিমান্ড কমাই দিলাম। ডিমান্ড কমান মানে কি, সাপ্লাই অটোমেটিক্যালি লো হয়ে যাবে। তাহলে দেখেন এখানে সাপ্লাই যে কমলো, এটার কারণ কিন্তু প্রোডাক্টটা তৈরি করতে আমার খরচ বেশি লাগছে, প্রাইস কোনো ফ্যাক্ট ম্যাটার না এখানে। তো এটাই হচ্ছে একটা বিষয়, যে ইনপুট প্রাইসটাকে যদি আমি একটা ফ্যাক্টর হিসেবে চিন্তা করি, তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে এমন হয় যে প্রোডাকশন কস্ট যদি বেশি হয় বা ইনপুট প্রাইস যদি বেশি হয়, তখন আমার অটোমেটিক্যালি সাপ্লাইটা ফল করে। আচ্ছা, নেক্সট রিজনটা দেখি। নেক্সট যে পয়েন্টটা ওরা বলছে সেটা হচ্ছে কি, টেকনোলজি। টেকনোলজি আর ইনপুট প্রাইস সেম, দুইটা ব্যাখ্যা একই রকম, মানে একই রকম ভাবে আমরা দুইটার এক্সপ্লানেশন আমরা এখানে দিতে পারি। টেকনোলজিতে কি বলতে, একই রকম, টেকনোলজির ইনপুট সেম, মানে টেকনোলজিও যা আপনার এই ইনপুটও তা। তো টেকনোলজি হচ্ছে এরকম যে ধরেন এমন একটা টেকনোলজি আপনার কাছে আছে, যেটা দিয়ে আপনার প্রোডাকশন কস্ট কমে যায়। তখন কি হবে, এমন টেকনোলজি যদি, যেটাকে আমরা বলি পজিটিভ টেকনোলজি, সো এমন টেকনোলজি থাকে যে হুইচ রিডিউস ইউর প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট কমে গেলে যেটা হবে যে অটোমেটিক্যালি প্রোডাক্টের প্রাইস কম হবে। প্রাইস কম হলে আমরা ডিমান্ড বেশি করবো, তার মানে এটা সাপ্লাই বেড়ে যাবে। আবার কিছু কিছু টেকনোলজি থাকে হুইচ ইনক্রিজ ইউর প্রোডাকশন। আমি এটা এক্সাম্পল দিয়ে বলবো পারি। তখন যেটা প্রোডাক্টের প্রাইস বাড়ে, প্রোডাক্টের প্রাইস বাড়লে আমার অটোমেটিক্যালি আমরা একটা ডিমান্ড কমাই এবং সেক্ষেত্রে আমার সাপ্লাই কমে যায়। যেমন হচ্ছে কি, আমি একটা এক্সাম্পল দিই। ধরলাম এখানে আইসক্রিম ফ্যাক্টরি দিয়ে বলেছে, তো আমি সেটাই বলছি। যে ধরেন আইসক্রিম ফ্যাক্টরিতে যদি এমন হয় যে আমি যে আইসক্রিমটা এখানে সেল করছি, তো আমি যে আইসক্রিমটা সেল করছি, এই আইসক্রিমটার প্রোডাকশনে আমার এক্সট্রা একটা হচ্ছে কি যদি কি বল, একটা হচ্ছে এক্সট্রা ধরেন একটা ফ্রিজিং মেশিন লাগে, হ্যাঁ, যেটাতে আলাদা করে আইসক্রিমটাকে আমার ফ্রোজেন করতে হয়। তখন আমার কি হচ্ছে, ওটার জন্য আমার খরচ বেড়ে যাচ্ছে। তো এই খরচটা অ্যাডজাস্ট করবো কি দিয়ে, প্রাইস দিয়ে অ্যাডজাস্ট করবো, তখন আমার অটোমেটিক্যালি আইসক্রিম গুলোর দাম বাড়বে। ওই যে ডিসকোরের কথা বলেন, এই আইসক্রিমটার দাম বেশি কারণ এটা হচ্ছে তিনটা লেয়ার থাকে, তিনটা লেয়ারকে তিনটা ডিফারেন্ট টেম্পারেচারে ফ্রোজেন করে দেন এই প্রোডাক্টটা আমরা হচ্ছে আমাদের হাতে আসে। তো যেহেতু ডিফারেন্ট টেম্পারেচার ডিফারেন্ট ভাবে তখন এটার দাম অটোমেটিক্যালি বেড়ে যায়। এটাই হচ্ছে মেইনলি এখানে আর কোনো কারণ নেই যে কারণে এটার দাম বেশি। তো টেকনোলজি যদি এক্সপেন্সিভ হয়, which means your input price will increase, আর ইনপুট প্রাইস বাড়লে অটোমেটিক্যালি প্রোডাকশন কস্ট বাড়ে, তখন হচ্ছে আপনার সাপ্লাই কমে যাবে। এই হলো বিষয়। রিয়েল লাইফ এক্সাম্পলে যদি যে একজন বলছে রিয়েল লাইফ এক্সাম্পল চান, আচ্ছা, এটা আমরা আমাদের এগ্রি সেক্টর দিয়ে একটা এক্সাম্পল দিতে পারি টেকনোলজির। যেমন দেখেন, আহ বাংলাদেশে এখন চালের দাম কম্পারেটিভলি কমছে। আপনি যদি আগের সাথে কম্পেয়ার করে থাকেন, তাহলে দেখবেন যে চালের দাম কম্পারেটিভলি কম। কারণটা হচ্ছে যে কারণটা হচ্ছে আমাদের, আমরা যদি বলি যে আমরা যদি কারণগুলো দেখি, সেটা হচ্ছে আমাদের কিছু পজিটিভ টেকনোলজি আছে, সেটা কারণে আমাদের চালের দাম কমায়। যেমন সেচ যন্ত্র, যেটা যেটা খুব দ্রুত জমিতে পানি দেওয়া যায়। তারপরে আরো কয়েকটা যন্ত্র আছে যেটা দিয়ে খুব দ্রুত, যে ট্রাক্টর বলে, তারপরে আমি নামগুলো জানি না, ধান মাড়াই করা যন্ত্র এরকম বলে, যে দ্রুত চাল কাটা যায়।
ফিল্ড থেকে নিয়ে আসা যায়, কেটে হচ্ছে প্রসেস করে আমাদের হাতে দেওয়া যায়। এটার কারণে যেটা হয় যে এই টেকনোলজি গুলো প্রোডাকশন অনেকাংশে বাড়ায় দিচ্ছে, এরকম হচ্ছে। তো টেকনোলজির কারণে যখন প্রোডাকশন বেড়ে যাচ্ছে, অর্থাৎ প্রোডাকশন কস্ট কমে যাচ্ছে কিন্তু প্রোডাকশন বেড়ে যাচ্ছে, তখন যেটা হচ্ছে অটোমেটিক্যালি দাম কমে যাচ্ছে, জানেন, হ্যাঁ? আর আর যদি কিছু নেগেটিভ টেকনোলজি, যেমন আমি দেখবেন যে আমাদের দেশে আমরা কিন্তু ইয়ার প্রোডাকশন খুব বেশি হয় না, কফি বিন, এটার প্রোডাকশন আমাদের দেশে খুব বেশি হয় না। মানে কফি তৈরি হয় না আমাদের দেশে, চা তৈরি হয়। কারণটা কি? কফি তৈরি করতে যে টেকনোলজি লাগে ওটা আমাদের কাছে না, এটা অনেক এক্সপেন্সিভ টেকনোলজি। এখানে কফির দাম অনেক বেশি হয়, সেখানে কফিটা হচ্ছে আমাদের দেশে ভাবে মানুষজন কিনে না, সো এটা সাপ্লাইও নেই। এটার ইয়াটা বলি, কফি বিন তৈরি করার জন্য বড় বড় গাছ লাগে, যে গাছগুলোকে অনেকদিন ধরে টেক কেয়ার করতে হয় এবং বেশ লং টার্ম পরে ওরা প্রোডাকশনে আসে। এত সময় একটা জমি ফেলে রাখার মতো বাংলাদেশে লাক্সারি নাই, ফার্স্ট অফ অল এইটা। সেকেন্ড হচ্ছে গিয়ে বাংলাদেশের টেকনোলজি গুলো এমন যে বাংলাদেশে আমরা খুব কম প্রাইসে কফি তৈরি করতে পারি, হাই কোয়ালিটি কফি তৈরি করতে পারি। So খরচটা অনেক বেশি, টেকনোলজিটা আমাদের জন্য অনেক এক্সপেন্সিভ, খরচটা অনেক বেড়ে যায়। খরচটা যখন বেড়ে যায় তখন আমরা কফি দাম বাংলাদেশে কম্পারেটিভ বেশি। আচ্ছা, লাস্ট যে পয়েন্টটা বলছে এটা, এটাও ইজি, এটা ডিমান্ডের মতনই, তো আমি একটু লিখছি। এক্সপেকটেশন বলেছে, বাট একই রকম আমরা এটা বুঝবো হচ্ছে এক্সপেকটেশন ফর দ্য ফিউচার প্রাইস। এক্সপেকটেশন ফর দ্য ফিউচার প্রাইস, কোনো কারণে আমার সাপ্লায়াররা যদি বোঝে যে ফিউচারের দাম বাড়বে, ভবিষ্যতে একটা প্রোডাক্টের দাম বাড়বে, অ্যাজ এ সাপ্লায়ার আপনি প্রেজেন্টে কি করবেন? সাপ্লাই বাড়াবেন না কমাবেন? কি মনে হয়? ধরেন চালের দাম এখন আছে 10 টাকা, এক সপ্তাহ পরে চালের দাম হয়ে যাবে 200 টাকা। প্রেজেন্টে কি তাহলে আপনি চালের সাপ্লাই বাড়াবেন না কমাবেন? আপনার কাছে চালের স্টক করা আছে, কেউ জানেন না? বাড়াবো বাড়াবো ম্যাম বাড়াবো। প্রেজেন্টে চালের সাপ্লাই বাড়াই দিবেন, ভবিষ্যতে দাম বাড়বে এই জন্য প্রেজেন্টে সাপ্লাই বাড়াই দিবেন। সরি ম্যাম, প্রেজেন্টে না, ফিউচারের দাম সাপ্লাই যখন বাড়াবো। দামটা বাড়বে তখন সাপ্লাই বাড়াবো, এখন কমিয়ে কমিয়ে দিব সাপ্লাইটা। আচ্ছা, এই লাস্ট যিনি বলেছেন আমি মিস করেছি, কে বলেছেন? ইনি ঠিক বলেছেন। দেখেন, ভবিষ্যতে দাম বাড়বে, ভবিষ্যতে দাম বাড়বে, তাহলে আমি এক সপ্তাহ যদি প্রোডাক্টটা ধরে রাখি, আমি বেশি দামে প্রোডাক্টটা সেল করতে পারবো না। তাহলে প্রেজেন্টে আমি কি করবো? প্রেজেন্টে সাপ্লাই দিব না। এই জন্যই বলছি যে এক্সপেকটেশন ফর দ্য ফিউচার প্রাইস যদি বাড়ে, তাহলে আমরা প্রেজেন্ট সাপ্লাই কি করবো? দিব। এক সপ্তাহ পরে আমি বন্ধ রাখবো, 10টা, বন্ধ হ্যাঁ রাখবো। হ্যাঁ বন্ধ রাখতে পারি, কমাই দিতে কমিয়ে পারি। দিব। হ্যাঁ, কমাই দিতে পারি। বা ধরেন জি বলবো যে ম্যাম, আমার স্টক না। অসৎ ব্যবসায়ীরা এরকম কাজ করে ম্যাম। অসুখ বলাও উচিত না, এটাই অ্যাজ এ প্রডিউসার ইউর টেন্ডেন্সি, এই আপনি যে যদি ম্যাম, কোনো কারণে কিছুদিন এক্সপেক্ট। কিছুদিন আগে যে পেঁয়াজ আলু ম্যাম ওরা স্টকে রেখে দিয়া বেচে নাই, পরে যখন দাম বাড়ছে তখন বেচছে ম্যাম, হ্যাঁ এটা হ্যাঁ, এসব তো ওই যে ওরা অসতের চিন্তা লক্ষণ না? করেছে। হ্যাঁ, ওরা এটা চিন্তা করেছে যে যে যখন বন্যা হচ্ছিল, চিন্তা করেছে যে এখন তার অনিয়ন প্রোডাকশন হবে না, তাহলে স্টকে যা আছে এগুলো রেখে দিই, কারণ যেহেতু বন্যা হচ্ছে প্রোডাকশন স্টপ হয়ে যাবে, তার মানে দাম কিন্তু অটোমেটিক্যালি বাড়বে। ও কিন্তু এটাই চিন্তা করছে, ফিউচার প্রোডাকশন প্রাইস বাড়বে, তার তখন সাপ্লাইটা কমাই দিচ্ছে প্রেজেন্টে। আচ্ছা, উল্টা যদি হয়, আমরা জানি যে এখন ধান বপন করা হচ্ছে, এক সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে অনেক বেশি চাল বাজারে চলে আসবে, মানে ফিউচার প্রাইস কমে যাবে। ফিউচার প্রাইস যদি কমে যায়, তখন চিন্তা করেন প্রেজেন্টে আমার কাছে যা চালের স্টক আছে, ধরেন এখন দাম হচ্ছে 200 টাকা, এক সপ্তাহ পরে দাম হয়ে যাবে 20 টাকা। তাহলে আমার কি করা উচিত? এখন যা স্টক আছে সব সেল করে দেওয়া উচিত না? তাতে অ্যাটলিস্ট আমি বেশি বেশি প্রফিট করবো, তখন প্রেজেন্ট সাপ্লাই কিন্তু বাড়াই দিব, ইনক্রিজ করছে। এটাই হচ্ছে এক্সপেকটেশন, যে আমি কোনো কারণে যদি বলতে পারি যে ইন ফিউচার আমরা হচ্ছে গিয়ে, এই যে এই কথাটা এখানে বলছে, আইসক্রিম ফ্যাক্টরি এক্সাম্পল বলছে, আমরা কোনো কারণে যদি বুঝতে পারি ইন ফিউচার দ্য প্রাইস উইল ইনক্রিজ এন্ড ইন দ্যাট কেসেস এট দ্য প্রেজেন্ট টাইম উই উইল সাপ্লাই লেস। কি বলছে এখানে? এখানেও একই কথা বলছে, যেখানে আইসক্রিম ফ্যাক্টরি নিয়ে বলছিল, তো তো বলতেছে the amount of ice cream farm supplies today's main depends on the expectation about the future. For example, if a farm expects the future price of ice cream to rise in the future, it will put its some current production into storage and supply less to the market today.
কি বলেছে, যদি কোনো কারণে বুঝতে পারি যে ভবিষ্যতে দাম বাড়বে, তখন আমরা প্রেজেন্টে যে স্টোরেজটা আছে সেখানে, প্রেজেন্টে যে স্টকটা প্রোডাকশন আছে ওটা স্টোরেজ করবো এবং কম সাপ্লাই দেবো। ভবিষ্যতে যে দাম বাড়বে। আচ্ছা, লাস্ট নট বাট লিস্ট, এগুলা কোনো কিছুই বাংলাদেশে কাজ করে না। কারণটা কি? এই লাস্ট অপশনটার কারণে, নাম্বার অফ সেলার। বাংলাদেশে কি হয়, ওই যে মালদ্বীপস আর বাংলাদেশের মতো এক্সাম্পল, বাংলাদেশে ধরেন 18 কোটি মানুষ আছে, তো ধরলাম 18 কোটির মধ্যে 10 কোটি মানুষ হচ্ছে সেলার। তাহলে 10 কোটি মানুষ যদি প্রতিদিন একটা করে কি সেল দিবে, ধরেন কম্পিউটার সেল করে, না একটা পেন সেল করে, তাহলে বাংলাদেশে প্রতিদিন সেল হয় 10 কোটি পেন। আর মালদ্বীপসের পপুলেশন আছে 5 লাখ, 5 লাখই যদি সেলার হয়, তো মালদ্বীপসের প্রতিদিন সেলের সংখ্যা হচ্ছে 5 লাখ। তাহলে কোথায় 5 লাখ, কোথায় 18 লাখ? তো বেসিকলি, ইফ দ্য নাম্বার অফ সেলার ইনক্রিজ ইন এ মার্কেট, সেলারের সংখ্যা বাড়লে অটোমেটিক্যালি দ্য সাপ্লাই উইল ইনক্রিজ। আপনি কিছুই করতে পারবেন, সাপ্লাই বাড়বে, যে কোনো দামে সাপ্লাইটা বেশি থাকে, কম্পারেটিভলি বেশি থাকে। আর যদি সাপ্লাইয়ের সংখ্যা কম থাকে, যে কোনো দামে কম। তো দ্যাটস ইট, এটাই হচ্ছে ছিল সাপ্লাইয়ের শিফট ইন সাপ্লাই, এটার রিজন গুলো। এখান থেকে আমার খুব পছন্দের একটা প্রশ্ন আছে, আমি হয়তো ডিরেক্ট প্রশ্ন করলে প্রশ্নটা এরকম দেবো যে এক্সপ্লেন এনি থ্রি রিজন ওয়েন দ্য সাপ্লাই উইল ইনক্রিজ। এইভাবে লিখবো যে এক্সেপ্ট প্রাইস, এক্সপ্লেন এনি থ্রি রিজন ওয়েন দ্য সাপ্লাই উইল ইনক্রিজ। প্রাইস ছাড়া আরো তিনটা রিজন বলেন যখন সাপ্লাই বাড়ে। আপনি তিনটা রিজন বললেন, যে ওয়েদার কন্ডিশন, নাম্বার অফ সেলার, আর বললেন যে এক্সপেকটেশন ফর ফিউচার প্রাইস, এভাবে বললেন। অথবা যদি আমি একটু ট্রিকি কোশ্চেন করতে চাই, তখন আমি বললাম যে সাপোজ ইন রাইস মার্কেট দ্য ওয়েদার কন্ডিশন ইজ গুড অ্যান্ড রাইস প্রোডাকশন ইজ হাই। তারপরে বললাম দেন দ্য এক্সপেক্টেড ফিউচার প্রাইস অফ রাইস উইল increase and the number of seller in rice market is really high. So what happened of the supply curve in a rice market? এখানে আমি তিনটা কন্ডিশন বলছি রাইসের ওয়েদার কন্ডিশন ভালো, সো সাপ্লাই বাড়ছে। তারপরে বললাম যে এক্সপেক্টেড ফিউচার প্রাইস অনেক বাড়বে, আর বললাম নাম্বার অফ সেলার অনেক বেশি। তাহলে সাপ্লাই কার্ভে কি হবে? তাহলে প্রথমটার জন্য কি হওয়া উচিত? অটোমেটিক্যালি ওয়েদার কন্ডিশন ভালো, সাপ্লাই বাড়বে। সেকেন্ডটা বললাম এক্সপেক্টেড ফিউচার প্রাইস বাড়বে, তাহলে প্রেজেন্টে আমি সাপ্লাই কমাই দিব, এই কথাটাই লিখবেন। থার্ডে বললাম নাম্বার অফ সেলার বেড়ে যাচ্ছে, সো নাম্বার অফ সেলার যেহেতু বেশি, তার মানে ফিউচারে আমার হচ্ছে গিয়ে, নাম্বার অফ সেলার যেহেতু বেশি তার মানে হচ্ছে ফিউচারে আমার আহ হচ্ছে, নাম্বার অফ সেলার যেহেতু বেশি তার মানে হচ্ছে আমার মার্কেটে অটোমেটিক্যালি সাপ্লাই বেড়ে যায়। আচ্ছা, লাস্ট নট বাট লিস্ট, এখন একটা প্রশ্ন, যারা মোটামুটি দুইটা ক্লাসই করেছেন, মোটামুটি ডিমান্ড এন্ড সাপ্লাই নিয়ে একটু হলেও আইডিয়া আছে, এখন একটা প্রশ্ন আমাদের মাথায় আসবে, এটা দিয়ে শেষ করে দিব আজকে। একটা প্রশ্ন আমাদের মাথায় আসবে, সেটা হচ্ছে ম্যাডাম, সাপ্লাই কার্ভকে দেখলাম এটা আপওয়ার্ড স্লোপিং, সাপ্লাই কার্ভ হচ্ছে একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ, আর ডিমান্ড কার্ভ হচ্ছে একটা ডাউনওয়ার্ড স্লোপিং। ডিমান্ড ডিমান্ড কার্ভটা নেগেটিভ আর সাপ্লাই কার্ভটা আপওয়ার্ড। এখন মানে আরো যদি আসি, তাহলে দাম বাড়লে আমরা অ্যাজ এ কনজিউমার আমরা কম কিনি, বাট একই কথার সময় দাম বাড়লে ওই সময় সাপ্লায়াররা বেশি বেশি সাপ্লাই দিতে ইচ্ছে। তাহলে দুজনের ক্যারেক্টারিস্টিক্স দুই রকম। তাহলে এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমার মার্কেট কিভাবে কাজ করে, মানে মার্কেটে কোন দামে প্রোডাক্টটা সেল, এটাই আমরা হচ্ছে এখানে ফাইন্ড আউট করার চেষ্টা করবো। ইয়া লাগবে না। সো এটাই হচ্ছে আমরা এখানে ফাইন্ড আউট করার চেষ্টা করবো। তো এটার জন্য আমরা এখন একটা ছবি আঁকবো। So, একইভাবে আমরা একটা এক্স এক্সিস নিলাম, হয়ে গেল। এই এই পেজের ছবিটা ইকুইলিব্রিয়ামের পেজ। আমরা একটা নতুন কনসেপ্টে যাব। এই পেজটাই। সো আমরা এই জন্য একটা এক্স এক্সিস নিলাম, and একটা ওয়াই এক্সিস নিলাম। সাপ্লাই কার্ভ ছিল হচ্ছে আপওয়ার্ড স্লোপিং, আমরা এটা একটা আপওয়ার্ড স্লোপিং সাপ্লাই কার্ভ আঁকলাম। আচ্ছা, অ্যারো দিয়ে না আঁকি, স্ট্রেট লাইন দিয়ে আঁকছি। সো আমরা একটা আপওয়ার্ড স্লোপিং সাপ্লাই কার্ভ নিলাম, ডিমান্ড কার্ভটাকে গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি। আমরা একটা ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ নিলাম। আপাতত একটু আঁকলাম, ইনফরমেশন গুলো দিয়ে দিই। এক্স এক্সিস আমরা জানি, আমরা দেখাই প্রাইস,
ওয়াই এক্সিস আমরা দেখাই হচ্ছে কোয়ান্টিটি। যেহেতু এখানে স্পেসিফিক ডিমান্ড বা সাপ্লাই কথা বলে নেই, শুধু আমরা কোয়ান্টিটি লিখবো। যদি ডিমান্ড বলতো তাহলে লিখতাম কোয়ান্টিটি ডিমান্ড, যদি সাপ্লাইয়ের কথা বলতো তাহলে কোয়ান্টিটি সাপ্লাই। যেহেতু কোনো কিছু কথা বলতে তাই কোয়ান্টিটি লিখে রাখি। আচ্ছা, আপওয়ার্ড স্লোপিং কার্ভটা আমরা জানি সাপ্লাই, এটা নাম দিয়ে দিলাম। ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভটা হচ্ছে ডিমান্ড, ওটার নাম দিই। আমাদের আঁকা তো ঠিক আছে তাই না? ডিমান্ড সাপ্লাই কার্ভ দুটোই একসাথে এঁকেছে না? তাই যদি আঁকি এবার একটা পয়েন্ট দেখেন তো, মনে হচ্ছে না যে যেখানে ডিমান্ড আর সাপ্লাই কার্ভ পরস্পরকে পাস করে গেছে? একটাই মাত্র পয়েন্ট। একটাই মাত্র পয়েন্টে দেখতে পাচ্ছি না? এই পয়েন্টটাকে আমরা বলি ব্যালেন্সিং পয়েন্ট অর ইকুইলিব্রিয়াম। এই যে একজন নাম বলছিলেন না যে মাইক্রোফোন আনমিউট করে, ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায়? এইখানে মার্কেটটা অপারেট করে, এটাও মাথায় রাখবেন যে দের ইজ এ পয়েন্ট। এই ছবিটা আঁকতে থাকেন। যেটা হয় যে একটা মার্কেটে যদি ডিমান্ড কে এবং সাপ্লাই কে অ্যাজ ইট ইজ ছেড়ে দিই, যে তুমি তোমার মতো সাপ্লাই হবে, তাই বেশি দামে বেশি সাপ্লাই দেবো, কম দামে কম সাপ্লাই দেবো, আবার ডিমান্ড কে বেশি দামে কম ডিমান্ড করবো, কম দামে বেশি ডিমান্ড করবো, এভাবে যদি এই দুটোকে অ্যাজ ইট ইজ ছেড়ে দিই, একটা সময়ে যায় যে পয়েন্টে সাপ্লাই যতটুকু মার্কেটে, ডিমান্ডও ঠিক ততটুকু। এই পয়েন্টটাকে আমরা বলি ব্যালেন্সিং পয়েন্ট অর ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামে বাংলাই হচ্ছে সাম্যাবস্থা, সিনোনিমস বলছে ব্যালেন্সিং পয়েন্ট, সমান অবস্থা। এই পয়েন্টে আমার সাপ্লাই যতটুকু ডিমান্ডও ততটুকু, দ্যাট মিনস কোয়ান্টিটি সাপ্লাই ইজ জাস্ট ইকুয়াল দ্য কোয়ান্টিটি ডিমান্ড। সো এই পয়েন্টটাকে আমরা বলে থাকি ইকুইলিব্রিয়াম। এখানে একটা খুব ইন্টারেস্টিং ছবি আছে, আমি ছবিটা দেখাবো এখন। দেখেন ইকুইলিব্রিয়াম বোঝানোর জন্য এটা তো এঁকেছি, ডিমান্ড সাপ্লাই যখন ইকুইলিব্রিয়াম বলছি, এটা বোঝানোর জন্য আমি একটা, এই যে আমরা এরকম ছোটবেলায় খেলেছি না, এটাকে আমরা কি বলতাম এই গেমসটাকে? এই খেলাটার নাম কি ছিল? কি বলতাম সবাই গেমের? সিসো। সিসো, বা আমি ছোটবেলায় যে কি জানি বলতাম জানি না, ঢেকি বলতাম, ঢেকি তো উঠবো এরকম টাইপস। তো এটা যেটা হতো যে আমাদের যেই দুইটা ফ্রেন্ডের একই রকম দেখতে পারে, যাদের ওয়েট সেম, তখন খেলতে মজা ছিল, কারণ কেউ কাউকে উঠাই দিতে পারতো না, কেউ কাউকে নামাই দিত, কিন্তু এক পাশে ওয়েট বেশি আর এক পাশে ওয়েট কম, এইভাবে হলে এই গেমস গুলোতে খেলা যায়, ব্যালেন্স করা যায় না। হ্যাঁ, তো এইরকম এটা থেকে ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট, দুই পাশে যদি ওয়েটেড সেম হয় তখন আমরা একটা ব্যালেন্সিং পয়েন্ট, এই কনসেপ্ট থেকে ইকুইলিব্রিয়াম আসে। সো মার্কেটে যতটুকু ডিমান্ড ঠিক ততটুকু যদি আমরা সাপ্লাই দিই, তখন মার্কেট একটা ব্যালেন্স পয়েন্টে থাকে। এবং এটা আমরা কিভাবে বের করি? একটা মার্কেটে ডিমান্ড এবং সাপ্লাই কার্ভকে অ্যাজ ইট ইজ ছেড়ে দিতে হয়, তখন একটা পয়েন্টে তারা পরস্পরকে পাস করে যায়, তখন সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়াম পেয়ে থাকি। তো এই ইকুইলিব্রিয়ামটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে, আপনার এটাকে কি বলবো, এটাই বলা হয় যে মার্কেট প্রাইস। ইকুইলিব্রিয়াম থেকে আমরা যে প্রাইসটা পাই এটাকে আমরা বলে থাকি মার্কেট প্রাইস। যেমন এখানে এই আইসক্রিম ফ্যাক্টরিটার জন্য আমরা দেখতে পাচ্ছি মার্কেট প্রাইস হচ্ছে $2। আবার এই ইকুইলিব্রিয়াম থেকে যে কোয়ান্টিটি পাই সেটাই হয়ে আমরা বলি মার্কেট কোয়ান্টিটি। যেমন এখানে আমরা ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি দেখতে পাচ্ছি 7 ইউনিট। আচ্ছা, আমি ছেড়ে দিব। তার আগে তাহলে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ধরেন আজকের বাজারে চালের কেজি হচ্ছে $50 পার কিলো, উইচ মিনস মার্কেটে যতটুকু চাল সাপ্লাই হচ্ছে ঠিক ততটুকু ডিমান্ড আছে। মার্কেটে ধরলাম 50 কেজি চাল সাপ্লাই হচ্ছে, ঠিক 50 কেজি ডিমান্ড আছে, এবং এই ক্ষেত্রে সেলাররা 50 টাকায় চাল সেল করতে চাচ্ছে, আমরা বায়াররা 50 টাকায় কিনতে এগ্রিড হচ্ছে। দ্যাটস ওয়াই দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস ইজ 50 টাকা। এর বেশি হলে এটা ইকুইলিব্রিয়াম থাকবে না, এই দামের প্রাইসও নেই। সো আজকে এতটুকুই। এখান থেকে ইকুইলিব্রিয়াম থেকে আমি একটাই প্রশ্ন করতে পারি, এটা ডেফিনেশন জানতে চাই ইউজুয়ালি, সেক্ষেত্রে ডেফিনেশনটা দিবি আর ছবিটা। নেক্সট ক্লাসে আমি এটা একটু ডিটেল আলোচনা করবো, প্রত্যেকটা সেকশনে এটা একটু ডিটেল আলোচনা করব। তবে সেকশন B1-এ আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের B2-তে আমি যেটা করবো যে আপনাদের যেহেতু ডিমান্ডটা হয় না, ওটা আগে শেষ করে দেন ইকুইলিব্রিয়াম নিয়ে আর একটু ফার্দার আলোচনা। আমি এখানে একটু সময় দেবো, আমি একটু অ্যাটেন্ডেন্সটা ম্যাম নিব। জি বলেন, কোশ্চেন ম্যাম, নিব, এই বলেন। আগের টপিকটা থেকে আপনি বললেন যে মাস্ট একটা কোয়েশ্চেন করবেন, হুম, মানে কোয়েশ্চেনটা কিভাবে হবে?
বুঝতে পারি নাই। আচ্ছা, আপনাদের তো এই ক্লাসটা আমি নেই নাই, তা নিলে আমি আপনাদেরকে দিয়ে দিব। ক্লাস তো ডিমান্ডের ক্লাসটা মনে হয় আপনাদের হয় নাই, তাই না? ইয়েস ম্যাম, B1 এ হয়নি হ্যাঁ, ডিমান্ড। বিমানে হয় নাই, কারণ তারা হচ্ছে ওয়েনসডে তে ক্লাস করেছে। আপনাদের ওই দিন সিটি ছিল, ওই দিন হচ্ছে আপনাদের মানে আপনারা অ্যাজ ইট ইজ আছেন, কিন্তু ওই যে B1 এর ক্লাস শুরু হয়েছে B2 পরে রুটিন, ওই কারণে B1 এর একটা ক্লাস পেছনে আছে। ওটা আমি নেক্সট ক্লাসে যখন পড়াবো তখন আলো, ইনফ্যাক্ট আমি নেক্সট ক্লাসে সাপ্লাইয়ের কোশ্চেনটাও একটা স্যাম্পল কোশ্চেন দিয়ে দিব, যাতে বুঝতে পারেন যে ইয়েটা কেমন। আচ্ছা, আমি একটু আমাকে সময় অ্যালাউ করবেন, আমি অ্যাটেন্ডেন্সটা দিব। আজকে রুটিনে কাদের ক্লাস ছিল? B2 না? জি ম্যাম। আমি এটাকে এক্সট্রা ক্লাস হিসেবেই দেখা উচিত, আমি এক্সট্রা নিচ্ছি। আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিব, তারপরে ম্যাম B2 তেও একটু সামারি করে দিয়ে নেক্সট অফলাইন ক্লাসে। হ্যাঁ দিব তো, মানে দুইটা সেকশনই অফলাইন ক্লাস, আমি কোশ্চেন গুলো দিব, এটাই বলছিলাম। B1 এ মানে কোশ্চেন আজকে দেখেন কোনো